ইকবাল পূর্ণাকে ডেকে বলল, ওনাকে নিয়ে যাও পূর্ণা, আমি দেখছি। পূর্ণা প্রেমার হাত ধরে বলল, চলো প্রেমা, ইকবাল ভাই দেখবেন বিষয়টা। এক প্রকার টেনে নিয়ে গেল রুমে। প্রেমাকে রুমে রেখে পূর্ণা ইকবালের কাছে গিয়ে বলল, ইকবাল ভাই, প্রেমাকে কি এখান থেকে দূরে সরিয়ে দেওয়া যায় না? মেয়েটা এসবে অভ্যস্ত না, রোজ মার খায়। শেখর মারে, মনি মারে। মেয়েটা অনেক ভালো জানেন, অনেক কষ্ট পেয়েছে। একটু দেখেন না, যদি পারেন একটু সাহায্য করতে। কদিন আগে যে খুন হলো না, ওটা প্রেমাই করছে। ওর রুমে পাঠিয়েছিল লোকটাকে শেখর। শেখর তাহলে ইকবালকে মিথ্যা বলল সেদিন? ওর বাসার ঠিকানাটা জেনে থাকলে আমাকে জানিও। আপনি চেনেন না প্রেমাকে? আমার চেনার কথা ছিল। শেখরের বউ প্রেমা। বজ্রপাতের মতো চমকে উঠল ইকবাল। শেখরের বউ? জানতো শেখর বিবাহিত, কিন্তু বউকে বাড়ি কোথায়, নাম কি তা জানতো না। নিজের বউকে শেষমেশ পতিতালয়ে নিয়ে এসেছে শেখর। ইকবাল কিছু বলল না, চলে গেল। বাতাসিকে আজ স্কুলে দিয়ে আসার সময় বাতাসির এক ম্যাডাম ইয়াসিনকে ডেকে ওঠে। নতুন এই ম্যাডামটা এসেছে অল্প কদিন হলো। বাতাসিদের ইংরেজি ক্লাস নাই। ইয়াসিনকে প্রায় দেখে বাতাসিকে নিয়ে যেতে, কিন্তু জানা হয়নি বাতাসির কি হয়। সেজন্য আজ কৌতূহল থেকে তিনি ইয়াসিনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো তিনি বাতাসির কি হয়। ইয়াসিনের কপালে দুভাঁজ পড়লো এ কথা শুনে। ম্যাডাম তারা দিতে ইয়াসিন বলল, যেহেতু কদিন পরেই তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে সেজন্য এটাই বলল। আপনার বোন? ও আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম্বারটা পাওয়া যাবে? বাতাসের পড়ালেখা সম্পর্কে আপডেট দিতে আর নিতে। খুব কম মনোযোগী তো। অথচ বাতাসি ভীষণ মনোযোগী একটা মেয়ে। ইয়াসিন বাতাসির কথা শোনায় যেন ফোন নাম্বারটা দিল, তারপর চলে গেল। ম্যাডামটা ইয়াসিনের নাম্বারটা পেতে ব্লাশ করতে লাগলো। ছেলেটাকে তার ভীষণ ভালো লাগে, দেখতে কি হ্যান্ডসাম। বাতাসিকে ইংরেজি ম্যাডাম অন্যান্য ম্যাডামদের তুলনায় ইদানিং একটু বেশি দেখাশোনা করছে, মানে পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করছে, কোনো টপিক বুঝতে অসুবিধা হয় কিনা। কদিন আগেও তো কেমন নাক সিটকাতো বাতাসিকে দেখে, এখন এত আদর করে দেখে একটু অবাকই হচ্ছে। টিফিন টাইমে বাতাসির কাছে আসলো ম্যাডাম তিন্নি। বাতাসি তখন রুটি আর আলু ভাজি খাচ্ছিল। তিন্নি ম্যাডাম জিজ্ঞাসা করলো, বাতাসি, তোমাদের বাসায় কে কে থাকে? বাতাসি চুপচাপ খেতে খেতে জিজ্ঞাসা করলো, আমি আর আমার স্বামী। তুমি বিবাহিত? হুম। কে করলো তোমায় বিয়ে? বাতাসি তাকালো তিন্নির দিকে, কটাক্ষ করে বলল কথাটা মনে হলো। টিফিন বক্স বন্ধ করতে করতে বলল, একটা রাজপুত্রের মতো দেখতে ছেলে আমায় বিয়ে করছে। বাব্বা, দেখতে হবে তো। আচ্ছা, তোমার থেকে একটা ইনফরমেশন জানার ছিল। বলুন। ইয়াসির কি করে? আই মিন জব টপ, উনি কি সিঙ্গেল? বাতাসি বাঁকা চোখে তাকালো। না, উনি সিঙ্গেল না, বিবাহিত। আর কিছু? তিন্নির মুখটা বাংলার উমার মতো হয়ে গেল। ছেলেটা বিবাহিত? ইস, দেখে তো মনে হয় না বিবাহিত। আমাকে দেখেও তো ভাবেননি আমি বিবাহিত, তাহলে ওনাকে দেখে কি করে ভাববেন? আসছি। বাতাসি চলে গেল। তিন্নির এখন হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। কে এই ছেলের বউ? ইস, ছেলেটাকে দেখলেই এখন খারাপ লাগবে। সন্ধ্যা ঠিক 7টার মতো বাজে। সোলেমান এসেছে একটা 5 স্টার হোটেলে। রাজনৈতিক কিছু মিটিং হচ্ছে। সোলেমানের ভালো লাগছে না। কি একটা ড্রিঙ্কস খেলেও শরীর গরম হয়ে যাচ্ছে। মিটিংয়ে কি নিয়ে আলোচনা হচ্ছে তা বুঝতে অসুবিধা হতে লাগলো সোলেমানের। খুবই বিরক্ত। এক পর্যায়ে সে বলে বসলো। সোলেমান বেরিয়ে গেল। মিটিংয়ে থাকা লোকজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। বদ ছেলেটাকে মিটিং থেকে তাড়াতে পারলো তাহলে। ড্রাইভ করে নিবাসে ফেরা সম্ভব না সোলেমানের। বউ ছাড়া রাত কাটানো সম্ভব না। সেজন্য হোটেল থেকে বেরিয়ে পাশের হোটেলে বুক করা নিজের রুমে গিয়ে গলার টাইটা ঢিলে করে ইব্রাহিমকে কল করলো। ইব্রাহিম ফোন রিসিভ করতে সোলেমান বলল, এই আমার বউ দিয়ে যা। ফোনের শুরুতে এমন কথা শুনে ভড়কে যায় ইব্রাহিম। কি আশ্চর্য, তোর বউ কি আমার কাছে নাকি? পৌঁছে দিয়ে যা আমার কাছে। মিটিংয়ে গিয়েও বউ বউ করছিস, কি বলে নিয়ে আসবো? বল আমার শরীর ভালো না, তাকে দেখতে চাচ্ছি। ইব্রাহিম ফোন কেটে মেহরিনের রুমের সামনে আসলো। দরজায় কড়া নাড়তে মেহরিন দরজা খুলে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন ভাইয়া? রেডি হয়ে নাও, সুলেমান নিয়ে যেতে বলেছে তোমায়। মেহরিন ভ্রু কুচকালো। সোলেমান তো আজ বাড়ি ফিরবে না বলেছিল, তাহলে? উনি তো বলেছিল উনি বাড়ি ফিরবেন না আজ, তাহলে? শরীর খারাপ বলল। মেহরিন চমকে উঠল। শরীর খারাপ মানে কি হয়েছে? মেহরিন কোনো রকমে বোরখাটা গায়ে দিয়ে ছুটলো ইব্রাহিমের সাথে। আধা ঘন্টা পর একটা হোটেলের সামনে এসে গাড়ি দাঁড় করাতে দেখে মেহরিন জিজ্ঞাসা করলো, হোটেলে কেন ভাইয়া? উনি এখানে?
ইব্রাহিম ফোন করলো সোলেমানকে। সোলেমান বলল রুম অবধি পৌঁছে দিতে মেহেরিনকে। তার পক্ষে সম্ভব হচ্ছে না হাঁটা। ইব্রাহিম তাই করলো, রুম অবধি পৌঁছে দিয়ে আসলো। মেহেরিনের সাথে ইব্রাহিমও রুমে ঢুকলে সোলেমান ইব্রাহিমকে দেখে বলল, এই তুই ভেতরে আছিস কেন? যা বাড়ি যা। ইব্রাহিম মুখ বাঁকালো। শালানি মুখারাম, বউ দেখতেই এখন বন্ধুকে চিনে না, একটু আগেই তাকে জ্বালালো। ইব্রাহিম চলে গেল। সোলেমান মেহেরিনকে বলল। দরজা লাগিয়ে আসো। মেহেরিন দরজাটা লাগিয়ে সে সোলেমানের পাশে বসে গালে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ বলে ডক্টরের কাছে যাবেন নাকি? চলুন। ডক্টর লাগবে না, তুমি আছো তাতেই চলবে। আপনাকে অস্বাভাবিক লাগছে কেন? শালা সামান্য একটা ড্রিঙ্কসই তো খেলাম, শরীর কেন কন্ট্রোল রাখতে পারছি না মেহেরিন? মেবি হুম। কিছু কিছু করতে গেলে বাধা দিও না, আমি কন্ট্রোলে নেই তেমন। আজে বাজে কিছু খেয়েছেন? মেবি। লেবু পানি খাওয়াই আপনাকে? নেই তো। খেলেন কি করে? দেখুন তো কেমন হয়ে যাচ্ছেন। আমি তো সামান্য ফলে জুইসে খেয়েছিলাম। উফ, শরীর খারাপ লাগছে আমার। সোলেমান লাইট নিভিয়ে দিল। বিছানায় এসে মেহরিনের কোমর চেপে ধরে ওষ্ঠদয় আঁকড়ে নিল নিজের মধ্যে। মেহরিনের চোখ বড় বড় হয়ে গেল। সোলেমান মেহরিনের কানের কাছে মুখটা নিয়ে বলল, সরি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, সো সরি মাই ওয়াইফি। মেহরিনের মাঝে ডুবে গেল সোলেমান। দরজার ওপাশে থাকা একটা মেয়ে সোলেমানের রুমায় দরজায় হাত রাখতে ভেতর থেকে লাগানো বুঝতে পেরে কাউকে ফোন করে বলল, দরজাটা তো ভেতর থেকে লাগানো, এখন ঢুকবো কি করে? ওপাশ থেকে জবাব আসলো, ডুপ্লিকেট চাবি নিয়ে ঢুকো। পাঠান আপনি? লোকটা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলো সোলেমান সুলতানের রুমে ডুপ্লিকেট চাবি নেই। সোলেমান রাখতে দেয়নি, দুটোই তার কাছে নিয়ে নিয়েছে। ফোনের ওপাশে থাকা লোকটা শিট বলে রেগে উঠল। এই একটা সুযোগ ছিল সোলেমানকে বদনাম করার। লোকটা সেটাও হতে দিল না। দরজা বন্ধ করে রেখেছে ভেতর থেকে। কত পরিকল্পনা করলো সোলেমানকে নেশাগ্রস্ত করে মেয়েটাকে তার রুমে পাঠিয়ে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে মিডিয়ায় ছেড়ে বদনাম করবে। সবটা ভেস্তে দিল বদ খাটাস অহংকারী ঠেটা বদমেজাজি এমপি নওয়াজ সোলেমান সুলতান। শেখরের সামনে গম্ভীর হয়ে বসে আছে ইকবাল। কিছুক্ষণ আগে কথা কাটাকাটি হলো দুজনার। ইকবাল এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, নিজের বউকে এখানে আনাটা কি খুব দরকার ছিল? বউ তো ঘরেই রাখতি। শেখর মদের গ্লাসে মুখ ডুবিয়ে বলল, কিসের বউ? কোনো বউটো হয় না আমারও। ওরে আমি বিয়েই করছি এখানে আনার জন্য। মেয়েটাকে ছেড়ে দেওয়া হোক। শেখর চকিতে রক্তাক্ত চোখে তাকালো। ছেড়ে দেওয়া হোক মানে? ছেড়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি আমি এখানে। একটা মেয়েকে ছেড়ে দিলে খুব অসুবিধা হবে তোর বলে মনে হয় না আমার? এই বিষয়ে কোনো কথা আমি তোর সাথে বলতে রাজি নই। আমার জিনিস আমি কিভাবে সামলাবো তার সবটা আমি ঠিক করব, তুই না। বেশ, তাহলে আসছি। শেখর চলে গেল। পূর্ণার মেয়েটাকে কোলে নিয়ে বসে আছে প্রেমা। কেমন মা মা লাগে নিজেকে। পূর্ণা ফিডারে দুধ ভরছে, বুক থেকে খুব একটা দুধ নামে না, যার জন্য তোলা দুধ খাওয়াতে হয়। পূর্ণা ফিডারের গরম দুধ ঢালতে ঢালতে বলল, আচ্ছা প্রেমা, তুমি শেখরকে কি দেখে বিয়ে করেছিলে? না মানে এত বছর ধরে সংসার কিভাবে করলে? প্রেমা দীর্ঘ শ্বাস ফেললো। এই কথা শুনে। কেউ কি জেনে এমন লোককে বিয়ে করে? অপারক হয়ে করতে হলো বিয়েটা। অপারগ হয়ে মানে? অল্প বয়সে একজনের প্রেমে পড়েছিলাম আমি। সে ছিল আবার শেখরদের প্রতিদ্বন্দ্বী। শেখর সেটাই সহ্য করতে পারেনি। আমার সাথে খারাপ আচরণ করেছিল বলে সোলেমান তাকে মেরেছিল। সেই ক্ষোভে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে শেখরকে বিয়ে করতে এক প্রকার বাধ্য করা হয়। সোলেমান উনি তোমার প্রেমিক? হুম। তারপর কি হলো? আমার আম্মা ক্যান্সারের রোগী ছিল। বাবা আমাদের তেমন দেখতো না, একই বাড়িতে থাকতাম, কিন্তু আম্মার চিকিৎসার কোনো খরচ তিনি দিতে চাইতেন না। একদিন আমার শরীরের অবস্থা খুব খারাপ হলো, হসপিটালে নিলাম। ডক্টর জানালো অনেক টাকা লাগবে, টাকা দিলেই চিকিৎসা শুরু করবেন। সোলেমান তখন দেশের বাইরে ছিল। ওর কাছে আমি আমার পরিবারের ভেতরকার কথাবার্তা বলতাম না, যতটা পারতাম আড়াল করতাম। আমি নিজে যতটুকু পারতাম তাই করতাম মায়ের জন্য। সেদিন আর নিজের সামর্থ্য অনুযায়ী করতে না পেরে সোলেমানকে ফোন দিলাম, এই আশায় যে সোলেমান ফোনটা ধরবে, আমি ধার হিসেবে টাকা চাইব, কাজকর্ম করে তারপর টাকাগুলো শোধ করে দিব। প্রথমবার ফোন ঢুকলো, তারপর আর ফোন ঢুকলো না সোলেমানের ফোনে, বন্ধ বলল ফোন। অথচ গতকাল রাতেই আমাদের কথা হলো, কত কি বলা হলো একে অপরকে। এদিকে আমি দিশেহারা, এত টাকা কোথায় পাবো? আব্বার কাছে গেলাম, রীতিমতো হাতে পায়ে ধরে বললাম ধার হিসেবে দিতে। আব্বা সোজা মানা করে দিলেন, তিনি দিতে পারবেন না টাকা। আমার সেদিন এত অসহায় লাগছিল কি বলবো। রাস্তায় ভিক্ষুকের মতো মানুষের কাছে আমি হাত পাততে শুরু করলাম,
কেউ দিল আবার কেউ দিল না। 200 টাকা হলো, অথচ আমার লাগবে 2 লাখ। আমি হসপিটালে ফিরলাম, দেখলাম আমার আম্মাকে কেবিন থেকে বের করে করিডোর স্ট্রেচারে শুয়ে রাখছে। আমার আম্মা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি দৌড়ে আমার শিয়রের কাছে বসে আমার যন্ত্রণা দেখে পড়তে লাগলাম। সেদিন বোধহয় পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি ছিলাম আমি, প্রেমা। মায়ের জন্য কিচ্ছু করতে পারছিলাম না। সারাটা রাত আমি আমার মায়ের যন্ত্রণায় কাতরানো মুখটা দেখে পার করলাম। সেই রাতে না হলেও 1000 বার আমি ফোন করেছিলাম সোলেমানকে। সোলেমানের ফোন সেই যে বন্ধ তো বন্ধই, আর খুললই না। সকালেই দেখলাম শেখর আসলো হসপিটালে, এসে আমার করুণ অবস্থা দেখে বলল সে দিবে টাকা। আমার মনে তখন সন্দেহ জাগলো না, শুধু মাথায় খুললো আমার আম্মা এবার তাহলে বাঁচবে এই যন্ত্রণা থেকে। আমি যেন একটু আশার আলো দেখতে পেলাম, কিন্তু সেই আশার আলো খুব বেশি সময় ক্ষণস্থায়ী হলো না। শেখর শর্ত জুড়ে দিল সে টাকা দেবে এক শর্তে, আমার তাকে বিয়ে করতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এই কথা শুনে। মনে পড়লো যে একটা অমানুষ, তাকে বিয়ে করব। আর তাছাড়া আমি সোলেমানকে কথা দিয়েছিলাম সোলেমান ফিরলে সোলেমানের সাথে আমার বিয়ে। আমি এই শর্ত শোনার সাথে সাথে বলে দিই লাগবে না টাকা। আমি ফের সোলেমানকে ফোন করি, এবারও বন্ধ। এদিকে আমার আহাজারি আমি ঠিক ভুল বুঝতে পারছিলাম না। আমাকে যে তখন কেউ একটু এসে মাথায় হাত বুলিয়ে বলবে চিন্তা করো না আমি আছি তো, তেমন একটা মানুষও ছিল না। তখন বয়স কতই বা আমার, হয়তো 19-20 হবে। শেখর ফের বলতে লাগলো, তুমি রাজি হতে যত দেরি করবে ততই তোমার আম্মা কষ্ট পাবে, চিকিৎসা হবে না, অবশেষে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যাবে। আমি সুলেমানের বাড়ির দিকে ছুটলাম। যদি ইব্রাহিম ভাইকে পাই তাকে বলবো, বাসার চাচাকে বলবো, সে যতই আমাকে অপছন্দ করুক ভাইস্তার জন্য হলেও তো সাহায্য করবে আমায়। তাদের থেকে সাহায্য নিব, সোলেমানকে জানাতে বলবো। সোলেমান জানতে পারলে ঠিক চলে আসবে ছুটে পাগলের মতো। কিন্তু সুলেমান বাড়ির ভেতরে আমাকে ঢুকতে দেওয়া হলো না। সুলতান নিবাসের গেট থেকেই আমাকে তাড়িয়ে দিল দারোয়ান। বলা হলো বাড়িতে কেউ নেই। আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, কেউ আসলো না। অগত্যা যখন দেখলাম এক শেখর ছাড়া আর কেউ নেই সাহায্য করার, তখন আমি শেখরের সব শর্তে রাজি হয়ে গেলাম। শেখর সে কথা শুনে 2 লাখ টাকা বের করে আব্বার হাতে দিয়ে বলল চিকিৎসা শুরু করার জন্য। আমি অবাক হলাম, কি আশ্চর্য, টাকাগুলো আব্বার কাছে কেন দিচ্ছে? হসপিটালে দিয়ে আসতে বললাম শেখরকে। শেখর জানালো আব্বা নাকি দিয়ে আসবে। আমাকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলল। আমি আমার সাথে দেখা করতে চাইলাম, বাড়ি থেকে বের হতে দিল না। আমি জিজ্ঞেস করলাম আম্মার চিকিৎসা হচ্ছে তো? শেখর জানালো হচ্ছে, অথচ আমার হৃদয় মানতে নারাজ। সেজন্য আমাকে নিয়ে শেখর হসপিটালে গেল। কেবিনের বাহির থেকে দেখলাম আমার আম্মার মুখে মাস্ক লাগানো, দেখে মনে হচ্ছে চিকিৎসা চলছে পুরো দমে। ভেতরে যেতে চাইলাম, শেখর যেতে দিল না। দেখতে দিয়েছে এটাই নাকি অনেক, বাড়ি নিয়ে আসলো। এদিকে আমার ফোনটা কোথায় জানি না, ফোনের কথা আমার মাথাতেই নেই। আমি শুধু তখন আম্মাকে নিয়ে ব্যস্ত। বিয়ের বেনারসি আনা হলো, পরার সাথে সাথে মনে হলো আমি কাফনের কাপড় পরলাম অগ্রিম। মনে পড়লো সোলেমান ফিরে এসে যখন দেখবে আমি আর নেই, তখন কি হবে? ছেলেটা ভেঙে পড়বে, আমাকে ঘৃণা করবে। করবেই তো। এই ছেলেটাকেই তো আমি ভালোবাসা শেখালাম। আমি দারোয়ান চাচার কাছে ছুটে গেলাম। চাচার থেকে ফোনটা নিয়ে সোলেমানের নাম্বারে কল করলাম, ঢুকলো না। আমি বাসার চাচার নাম্বারে কল করলাম, চাচা ফোন রিসিভ করলো। আমি জানালাম আমার বিয়ের বিষয়টা। চাচা জানালো সে সোলেমানকে খবরটা পাঠাচ্ছে। আমি সোলেমানের অপেক্ষা করতে লাগলাম, যদি এসে যায় আমি চলে যাব লোকটার সাথে। এদিকে কাজে চলে আসছে, আমার মুখ দিয়ে তখন কবুল বের হচ্ছে না। ভেতরে ভেতরে আমি চিৎকার করে করে সোলেমানকে ডেকে ডেকে মরে যাচ্ছি, অথচ সোলেমান আসছে না। আমার চিৎকার ফোলাচ্ছে না। আমার আর্ত চিৎকার সেদিন কেউ শুনতে পারেনি। চোখে জল নিয়ে আমি পরিশেষে সোলেমানের জন্য অপেক্ষা শেষ করে নিজের জীবনটা নরকে পরিণত করার জন্য অন্য কারো হয়ে গেলাম। সোলেমান কি তাহলে আসেনি? প্রেমার চোখ তখন জলে টইটুম্বর, মুখে রয়েছে হাসি। হাসির মানেটা ঠিক বুঝতে পারলো না পূর্ণা। এসেছিল তো সোলেমান, কবুল বলার শেষ বিদার সময় এসেছিল। তখন কি হলো? সোলেমানকে কি বলেছিলে? শেখর যা যা শিখিয়ে দিয়েছিল তোতা পাখির মতো তাই বলেছি সোলেমানের অবর্তমানে আমি শেখরের সাথে সম্পর্কে জড়িয়েছি। সোলেমান সেসব শুনে মারতে এসেছিল আমায়। আমাকে ঠকবাজ বিশ্বাসঘাতক বলছিল।
সেই সাথে বারবার বলছিল বিয়ে হয়ে গেছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, ডিভোর্সের ব্যবস্থা করবে, তারপর যেন আমি তার হয়ে থাকি। আমি আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল আমি ঠকবাজ নই, আমি তোমার অপেক্ষায় ছিলাম, তোমাকে আমার সবটা জানানোর সব চেষ্টা করেছি, কিন্তু আমার কথাগুলো, আমার হার্তনাদগুলো তুমি অবধি পৌঁছাতে পারলো না, কিন্তু বলতে পারলাম না। সেদিন নিজ চোখে দেখলাম আমাকে না পাওয়ার যন্ত্রণায় সে কতটা পড়ল, আমাকে না পাওয়ায় কাতরালো, পড়তে পড়তে অভিশাপ দিল আমি প্রেমা যেন জীবনে কখনো সুখী না হই। আল্লাহর কি রহমত, সোলেমানের অভিশাপ ফলে গেল। সেই সোলেমান কি আর জানতে পারিনি তোমার অবস্থার কথা? না, সে জানে আমি বিশ্বাসঘাতক এক নারী। আমার নিজেরই কান্না পাচ্ছে। না জানি তুমি কিভাবে সহ্য করেছো এসব। সোলেমান কি পারতো না খোঁজ নিয়ে সত্যটা জানতে? ওর রাগ খুব ভয়ঙ্কর, একবার কারো থেকে মুখ ফিরিয়ে নিলে তার সম্পর্কে খোঁজ তো দূরে থাক, ভাবাও বন্ধ করে দেয়। তোমার আম্মা কি বেঁচে ছিল? আমার আম্মা সেদিনই মরে গিয়েছিল হসপিটালের করিডোরে কাতরাতে কাতরাতে। আমার জন্মদাতা পিতা চিকিৎসা করায়নি আমার মায়ের, সবটা মিথ্যা ছিল। সেদিন যে দেখলাম মায়ের চিকিৎসা হচ্ছে, ওটা পুরোটাই মিথ্যা। একটা মৃত মানুষের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছিল যাতে আমি বুঝতে না পারি আমার মা নেই পৃথিবীতে। বুঝতে পারলেই যে বিয়েটা আর হতো না, সেজন্য আমাকে আম্মার কাছে যেতে পর্যন্ত দেওয়া হয়নি। আমি বোকা, বুঝতে পারিনি। মায়ের মৃত্যুর 4 দিনের মাথায় এই সত্যটা জানতে পারি যে মা নেই। আমাকে মায়ের চিকিৎসার কথা বলে ঠকানো হলো। আমি পৃথিবীতে সব দিক দিয়ে হেরে যাওয়া এক নারী। পৃথিবী এমন একটা জায়গা, যে পায় সে সব কিছু পায়, আর যে পায় না তার পায়ের নিচের মাটিটুকু হারিয়ে ফেলে। আমি প্রেমা সব হারালাম, সুখ হারালাম, মানুষ হারাইলাম, হারাইলাম না শুধু দুঃখ। পৃথিবীতে অবশেষে আমি পেলাম একটা অসহায় জীবন, যেখানে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, সোলেমানের জীবনে তোমার আর কোনো অস্তিত্বই নেই, সেও কি সংসার করছে? তার জীবনে এসেছে এক মায়াবতী, রূপবতী, ভাগ্যবতী নারী। আমার সোলেমানের জন্য পারফেক্ট সেই নারী। আমার সোলেমান সুখে আছে তার স্ত্রীকে নিয়ে। অথচ তুমি সুখে নেই, তারপরও আল্লাহকে নিয়ে তোমার কত আশা। যারা দুনিয়ায় সব পেরো তারা কত লাকি। শুনেছি হাসরের ময়দানে দুনিয়ায় যারা সব পেয়েছে তারা দেখবে যারা দুনিয়ায় কিছুই পায়নি তাদের জন্য আল্লাহর রহমত পুরস্কার, আর সেটা দুনিয়ায় সব কিছু পাওয়ার থেকেও বেশি পাওয়া। আমি আল্লাহর দেওয়া সেই রহমত, সেই পুরস্কার পাওয়ার অপেক্ষায়। তোমার আল্লাহ যেন তোমার সব দেয় প্রেমা। আমি তোমাকে যতদিন পারি আগলে রাখার চেষ্টা করব। প্রেমা স্মিত হাসলো, পূর্ণার গালে হাত রেখে বলল, আমাকে নিয়ে ভেবো না পূর্ণা, তোমার মেয়েটাকে নিয়ে ভাবার সময় এখন, তাকে আগলে রাখো, আমার যাওয়ার হোক। প্রেমা সিমরানকে পূর্ণার কোলে দিয়ে ওপাশে হয়ে শুয়ে পড়ল। পুরনো ব্যথাগুলো তাজা হলো। সোলেমানকে কি শেষবারের জন্য হলো আর কখনো দেখতে পারবে প্রেমা? তুমি বরং এসো আমার অন্তিম বেলায়, আমি রয়েছি তোমার অপেক্ষায়। তোমাকে দেখেই না হয় আলিঙ্গন করে নিব মৃত্যুকে। কি সৃষ্টিকর্তা, পাবো তো দেখতে তাকে শেষবার। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ইকবাল এতক্ষণ ধরে সবটাই শুনলো, তারপর বাড়ি চলে গেল। বাড়ি এসে পায়চারি করতে লাগলো। এমন একটা পবিত্র মেয়ের সাথে এত কিছু ঘটে গেছে, পাপ তো ইকবালও করে কই, কখনো তো অনুতপ্ত জাগেনি পাপের জন্যে। আজ তাহলে কেন অস্থির লাগছে এক অচেনা মেয়ের জীবনী শুনে? কেন ইচ্ছে যাচ্ছে তাকে মুক্ত করা? তাকে মুক্ত করা যে সহজ নয়, মৃত্যু যে তাহলে অনিবার্য। ইকবাল থম মেরে বসে থেকে একটা সিদ্ধান্তে অটল হলো। বিড়বিড় করে আকাশের দিকে তাকিয়ে বলল, পাপ করে মানুষ পাপে অভ্যস্ত হয়ে যায়, মনুষ্য তো তখন কুত্তার পেটে থাকে। কিন্তু আজ আপনার দিকে তাকাতেই হঠাৎ করে পাপটা খুব ভারী লাগলো আমার প্রেমা। মনুষ্যত্ব জাগলো বোধ হয়। আপনাকে বাঁচানোর লোভ হয়েছে, সেজন্য আমি আপনাকে বাঁচাবো। আমার জান প্রাণ দিয়ে হলেও আপনাকে আমি বাঁচাবো। আপনাকে বাঁচাতে না পারলে আমার বেঁচে থাকাটা আরেকটা পাপ হবে। এজওয়ান আজকাল খুব দেরি করে বাড়ি ফিরে। এই যে মাহি অপেক্ষা করছে এজওয়ানের। বাশার সুলতান বলেছে ছেলের খোঁজ রাখতে, একটু যেন ভালো বউ হওয়ার চেষ্টা করে। এজওয়ানের ফোনে ফোন করলো, 2 বার কেটে গেল। মাহি ফের ভিডিও কল করলো। এজওয়ান রিসিভ করে টেবিলের সামনে রেখে দিল। কানে ব্লুটুথ গুজে মাহি দেখলো এজওয়ান বারে আর মেয়েদের সাথে নাচছে, আর সেটা এজওয়ান এভাবে দেখাচ্ছে। মাহি ছি ছি করতে করতে বলল, আপনার মতো ক্যারেক্টারলেস ছেড়ে আর দুটো দেখিনি আমি। ছি,
আপনি না উঠতে বসতে বলতেন তরিকুলের বেটি প্লিজ লাভ মি প্লিজ। এই তার নমুনা, বাড়ি এসে মেয়েদের সাথে ঢলাঢলি করছেন। এজওয়ানের কপালে দুই ভাঁজ পড়ল এই কথা শুনে। मैं करो तो शाला कैरेक्टर ढीला है और तुम करो तो शाली ক্যারেক্টার লেস है। মানে? মানেটা হলো, তুমি যখন স্বামী থাকা সত্ত্বেও তোমার এক্স প্রেমিক সাফওয়ানকে জড়িয়ে ধরে চোখের পানি নাকের পানি একাকার করে ফেলতে, তখন কি নিজেকে সতী সাবিত্রী ভাবতে নাকি? নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 4 আনা। ভীষণ বৈষম্য করছো তো। সেটা শোধবোধ করছে নাকি? আর ইউ সিস্টার? মাহি দাঁত চেপে বলল। আমি আপনার বউ, ভুলে গেছেন সেটা? এজওয়ান ফোনের কাছে এসে ফোনটা হাতে তুলে নিয়ে বলল। মিথ্যে অভিযোগ দিয়েন না সিস্টার, আমি পিওর সিঙ্গেল, কোনো বউটু নেই আমার। আপনি আমার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে দেখেই মিথ্যে অভিযোগ দিয়ে গলায় জড়িয়ে পড়তে চাইছেন? আপনার মতো 12 বেটি তো কখনো এজওয়ান সুলতানের বউ হতে পারে না। আপনি বাসায় আসুন শুধু আজকে। বেহাইয়া অশ্লীল মেয়ে কোথাকার, আমাকে বাসায় ডাকছো কেন? 18+ কিছু করতে চাও নাকি? তাহলে শুনে রাখো মেয়ে, আমার ভার্জিনিটি আমি তোমার মতো 13 বেটাতে দিয়ে নষ্ট করতে চাই না। আমার বউর জন্য দূরে রেখেছি এটা, তাকে দিয়েই নষ্ট করব। ইউ গো টু হেলথ। বাই দ্য ওয়ে, বাসায় ফিরে দেখা হচ্ছে, আর সেটাও বেডে। এজওয়ান কেটে দিল। সকালে যখন সুলেমান ঘুম থেকে উঠে আপাদমস্তক মেহরিনকে দেখে হোটেল রুমে, তখন গতকাল রাতের কথা মনে করার চেষ্টা করে। আংশিক মনে আসে ঝাপসা। গায়ে শার্ট জড়িয়ে মেহরিনের গায়ে চাদরটা ভালো করে টেনে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। দরজায় কলিং বেলের আওয়াজ পেয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে দরজাটা খুলতে আকস্মিক এক মেয়ে ঝাঁপিয়ে সোলেমানকে জড়িয়ে ধরতে চাইলে সোলেমান কৌশলে সরে গিয়ে মেয়েটার গলা চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। মেয়েটা বুঝতে পারেনি সোলেমান এমনটা করে বলবে। মেয়েটা উচ্চস্বরে আওয়াজ করতে চাইলে সোলেমান আরও চেপে ধরে গলা। শাসিয়ে হুমকি স্বরে বলে, আমার বউ ঘুমাচ্ছে, ডোন্ট শাউট। মেয়েটা গলা ধরে সোলেমানের দরজার বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, খুবই কাঁচার বাজে প্ল্যান। এরপর থেকে এসব জ্যাঙ্গে ম্যাঙ্গে পড়ে নোটিশে আমার সামনে আসবি না। ল্যাংটো হয়েও ঘোরাঘুরি করলে আমাকে পটাতে পারবি না, উল্টো বমি চলে আসবে আমার। নেওয়াজ সুলেমানের বেড একমাত্র তার বউয়ের জন্য উন্মুক্ত, তোদের জন্য পতিতলয় ঠিক আছে। মেয়েটাকে যেভাবে ছুঁড়ে ফেলেছে সোলমান, তাতে মেয়েটা ভীষণ ব্যথা পেয়েছে। এই ছেলে এভাবে ছুঁড়ে মারবে জানলে তো আসতোই না। সোলেমান মুখের উপর দরজা লাগিয়ে দিল। এখন রাত। সোলেমান মেহরিনকে নিয়ে বিকালে নিবাসে চলে এসেছে। এখন তারা ব্যালকনিতে বসে আছে। এজওয়ানকে এত রাতে বাড়ি ফিরতে দেখে মেহরিন তাকালো সেদিকে। লোকটার করা একটা ভুলের মাসুল কিভাবে দিতে হচ্ছে। এজওয়ানের ভালোবাসা কি মাহি বুঝতে পারবে কোনোদিনও? মেহরিন জিজ্ঞাসা করলো, এজওয়ান ভাইয়া আর মাহিয়াপুর সম্পর্ক কি এখনো কখনো স্বাভাবিক হবে না? জানি না। খারাপ লাগে দেখতে ভাইয়া কতটা পাগল আপুর জন্য। মেহরিন, একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ আসলে আমাদেরকে যেটা দেখায় প্রকৃতপক্ষে সেটা নয়, আর যেটা মানুষ লুকায় সেটাই তাদের আসল রূপ। তাই কারো বাহিক আচরণ বা কথাবার্তা দেখে তাকে জাজ করে ফেলো না সাথে সাথে। আর মানুষের উপরে অধিক নির্ভরশীল হয়ে তাকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করো না। মানুষ যেন কঠিন এই পৃথিবীতে। মেহরিন প্রথমে বুঝলো না। সোলেমান আকাশপানে একবার তাকালো। কি অপূর্ব লাগছে আকাশটাকে, জ্যোৎস্নার আলোয় আলোকিত পুরো নগর। মেহরিন উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সোলেমানের দিকে। সোলেমান একবার তাকালো, তারপর পরই দৃষ্টি সরিয়ে নিল। একটু আগে বলা কথাটার মানে কি বুঝতে পেরেছে মেহরিন? বোধহয় পেরেছে। সোলেমান স্থির রইল। তার বলা একটা কথাও তো মিথ্যা না, সত্যিই তো বলেছে। সোলেমান ডান হাতটা বাড়িয়ে মেহরিনকে টেনে আনলো বুকে। এত কেন যে ভালোবাসে মেয়েটা সোলেমানকে। সোলেমান মেহরিনকে শক্ত করে জড়িয়ে ধরে মেহরিনের হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকে চেপে ধরে প্রশ্ন করার মতো গুনগুন করে গেয়ে উঠল। মেহরিন স্বামীর বুকে মাথাটা ঠেসে পুরো ভর ছেড়ে দিল। মুঠোয় বন্দি থাকা হাতের দিকে তাকালো, দৃষ্টি স্থির সেখানে। সুলতান সাহেব সবসময় মেহরিনকে ধাঁধার মধ্যে রাখে। প্রতিটা কথার পেছনে একটা করে ধাঁধা থাকে, মানে উত্তরটা সে বলবে না, উত্তরটা মেহরিনকেই খুঁজে নিতে হবে, না হয় বুঝে নিতে হবে। রহস্যময় ব্যক্তির যত রহস্যমার্কা কথাবার্তা, মেহরিনও কি কম নাকি? খুঁজে নিবে ধাঁধার উত্তর। সোলেমানের করার প্রশ্নটার উত্তর মেহরিন সোলেমানের ভাষাতে ফিসফিস করে গেয়ে বলল। সোলেমান হাসল। মেহরিনের কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। সোলেমানের কেন যেন মাঝে মধ্যে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করে। ভাগ্যিস সে ঠকিয়েছিল। ভাগ্যিস মেহরিন নামের মেয়েটা তার জীবনে এসেছে। সোলেমান মনে মনে আওড়ালো। মেহরিনের জন্য হলেও আমি তোমাকে ক্ষমা করে দেব প্রেমা। এজওয়ান রুমে ঢুকে দেখলো মাহি সোফায় বসে আছে। অপেক্ষা করছে নাকি এজওয়ানের? এজওয়ান শীষ বাজাতে বাজাতে ঢুকলো। সবে চোখটা লেগে এসেছিল মাহির। এজওয়ানের শীষের শব্দে তাকালো।
এসেছেন তাহলে, নোংরা লোক। এজওয়ান দাঁড়িয়ে গেল এই কথা শুনে। আমি নোংরা লোক মানে? সরি, লম্পট হবে। ফর হোয়াই? ভেবে দেখুন। ভেবে দেখলাম। আচ্ছা, তুমি আমার সাথে এমন বৈষম্য করো কেন? এইটা কিন্তু খুব খারাপ একটা কাজ। কি বৈষম্য করেছি আমি আপনার সাথে? এই যে তুমি স্বামী ছাড়া পরপুরুষের সাথে ঢলাঢলি করলে কোনো দোষ হয় না, আর আমি মেয়েদের সাথে নাচলে যত দোষ। মাহি উঠে দাঁড়িয়ে বলল। পিঠের কোমর নিজেরটা নিজে কেউ দেখতে পারে? এজওয়ান ঠোঁটে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে চিন্তিত হয়ে বলল। নিজের দোষ দেখতে হলে কি নিজের পিঠ ও পাছা দেখাতে বাধ্যতামূলক? অবশ্যই। এজওয়ানের রাগ হলো। কোন শালার বেটারা এসব ফাদারভাগের কথা বলছে তোমায়? সব লোকই বলে। নিজের দোষ দেখার জন্য যদি নিজের পাছা দেখা বাধ্যতামূলক হয়ে থাকে, তাহলে আসুন আপনার পাছা ও পিঠ আপনারটা আপনাকে দেখানোর ব্যবস্থা করি। তাহলে যদি একটু নিজের দোষগুলো দেখতে পান। মাহি জিজ্ঞাসা করলো, কিভাবে? এজওয়ান মাহিকে টেনে আয়নার দিকে ঠেলে দিয়ে বলল। আয়নার সামনে দাঁড়াইয়া আয়নার দিকে তাকা তুই। তোর দোষ তো পাছা, তুই দুইটাই দেখতে পারবি। এত যদি দেখতে না পারিস পাছা পিঠ, তাহলে আমি ছবি তুলে দিই তোর পিঠ পাছার, তারপর তোকে দেখাবো। এরপরে যদি নিজের দোষটা তুই অস্বীকার করিস, তাহলে হামান দিস্তা দিয়ে তোকে পিঠে মারবো আমি তৈকুলের বেটি। আসছে দোষের সাথে পাছা আর পিঠের তুলনা দিতে, এক কেটে পাছা কেটে হাতে ধরাই দেব। মাহি হতবিহ্বল হয়ে গেল এজওয়ানের থেকে এমন কথা শুনে। পরের দিন পতিতালয়ে আসলো ইকবাল। প্রেমার সাথে তার কথা বলাটা জরুরি, সেজন্য পূর্ণাকে ডেকে বলল কথা বলবে। পূর্ণা জানালো প্রেমা জোহরের নামাজ আদায় করছে। ইকবাল দরজার বাইরে অপেক্ষা করলো। প্রেমার নামাজ শেষ হতে পূর্ণা জানালো ইকবাল তার সাথে কথা বলবে। কথাটা শুনে অনেক অবাক হলো প্রেমা। ইকবাল কি এমন কথা বলবে তাকে? দরজার কাছে এসে দাঁড়ালো। ইকবাল সালাম দিল। প্রেমা সালামের জবাব দিয়ে বলল, কি বলবেন? ইকবাল ছোট্ট একটা ছুরি দিল প্রেমার দিকে বাড়িয়ে, তারপর বলল, এটা সব সময় কাছে রাখবেন, কেউ আসলে সোজা মেরে ফেলবেন, বাকিটা আমি সামলে নিব। আর আমি আপনাকে খুব শীঘ্রই এখান থেকে বের করব। প্রেমা ছুরিটার দিকে তাকালো। তাকে একা কেন বের করবে? প্রেমা তো একা মুক্ত হবে না, তা হলে এখানকার সব মেয়েকে মুক্ত করবে। প্রেমা বুঝতে পেরেছে এখানকার সব মেয়ে মুক্তভাবে বাঁচতে চায়। আপনি আমাকে সাহায্য করবেন কেন? কোন স্বার্থ লুকিয়ে আছে এখানে? স্বার্থ তো লুকিয়ে আছে অবশ্যই, কি সেটা বলুন। সময় হলেই বলবো। আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমাকে একা কেন বের করবেন? উদ্দেশ্য কি আপনার? বের করলে সব মেয়েকে বের করুন। ইকবালের কপালে দুই ভাঁজ পড়ল। আমি আপনার দায়িত্ব নিয়েছি, বাকিদের না। আমি তো নিতে বলিনি আমার দায়িত্ব। মুক্তভাবে বাঁচার অধিকার সবারই আছে, শুধু আমার একার না। আসতে পারেন আপনি, আমার দরকার নেই আপনার সাহায্যের। আপনার কাছে কি আপনার ইজ্জতের মূল্য নেই প্রেমা? আমার ইজ্জতের দাম আমার জীবনের চেয়েও মূল্যবান। তাহলে ভিতর মতো ভয়ে আমি একা নিজের ইজ্জত বাঁচানোর জন্য পালিয়ে যাব, অন্যদের কি হবে? ওরা বেঁচে দিয়েছে ওদের ইজ্জত। ভুল, জোর করে বাঁচানো হয়েছে। আপনি তাহলে পালাবেন না? সবাইকে সাথে করেই পালাবো আমি। প্রেমা চলে গেল। ইকবাল মাথা চুলগুলো চেপে ধরলো। আসলো একজনকে বাঁচাতে, আর ম্যাডাম বাকি সবার লিস্ট ধরিয়ে দিল। ওনাকে বাঁচাতে গেলেই তো শরীরে রক্ত ঝরাতে হবে। এখন সবাইকে বাঁচাতে গেলে আর কি কি ঝরাতে হতে পারে? যৌন পল্লীতে বছরে 2-3 দিন আয়োজন করা হয় নির্বাচনের রাত নামের এক আয়োজনের। এই দিনে পল্লীর মেয়েগুলো নতুন পোশাক, অলংকার, আলতা, কড়া পারফিউমে সাজায় নিজেকে। ভিন্ন ভিন্ন নতুন খদ্দরদের মুখ দেখা যায়। তারা চড়া দামে নারী বাছাই করে, তারপর সারা রাত বদ্ধ ঘরে দেহ সুস্থ থাকে। এবারও এই আয়োজন করা হবে। এই আয়োজনেই শেখরের প্ল্যান আছে প্রেমাকেও নিয়ে আসবে। পুরোদমে কাজ চলছে ভেতরে। নানান রঙের লাইটিং, সারা রাত শরীর গরম করার জন্য দেশি বিদেশি দামি দামি মদের বোতল। অনেক টাকায় খরচ করেছে এজন্যে শেখর। সব টাকা তো উসুল করতেই হবে, সেজন্য প্রেমাকে ভালো ভালো খাবার দিতে বলা হলো। প্রেমা তখনও জানে না আগামীকাল কি হবে। সে তো সারা রাত ধরে ভাবছে কি করে এখান থেকে বের হতে পারবে। ঠিক তখনই পূর্ণা আসলো খাবারের প্লেট হাতে নিয়ে। শেখর পাঠিয়েছে। প্রেমা প্লেটে সব নিজের পছন্দের খাবার দেখে একটু অবাকই হলো। পূর্ণা বিছানায় খাবারটা রেখে বলল, খেয়ে নাও। বাহির থেকে আইটেম গানে শব্দ শোনা যাচ্ছে। প্রেমা জিজ্ঞাসা করলো, আজ কিছু আছে নাকি? আজ না, কাল। কালকে কি? আমাদের চড়া দামে কিনে নেবে রাতের জন্য। প্রেমার চোখ মুখ চমকে উঠল এই কথা শুনে।
আর তোমরা সেটা মেনেও নেবে? দেহ হতে পারে আমাদের, কিন্তু সেই দেহ নিয়ে মানা না মানার অধিকার আমাদের নেই। মেয়েগুলো খুব বিরক্ত হয় জানো, পুরো রাত বহু পুরুষের সাথে শুতে হয়। তোমাকে নাকি পাঠানো হবে। তুমি ইকবাল ভাইয়ের কথা শুনে নাও, আমাদের চিন্তা করিও না। তুমি না হয় আগে মুক্ত হয়ে তারপর আমাদের বাঁচিও। আমি ওনাকে চিনি না পূর্ণা, ওনার ইন্টেনশন কি সেটাও বুঝতে পারছি না। হতেও পারে এটা আরেক চক্রান্ত, শেখরেরই তো বন্ধু। ইকবাল ভাই অমর না, আগেও তো বলেছি উনি ভীষণ ভালো লোক। যদি ভালো লোকই হতো তাহলে পতিতালায় কি কাজ ওনার? শেখরের মতো মানুষের সাথে কিসের বন্ধুত্ব? হয়তো সেও বাধ্য হয়ে থাকে। বাহির থেকে তো সবটা বিচার করতে পারি না আমরা। আমরা বাঁচতে চাই প্রেমা, আমার মেয়েটাকে সুন্দর একটা জীবন দিতে চাই। প্রেমা আর কিছু বলল না। পূর্ণা ইকবালকে ডেকে আনলো। ইকবাল ভেতরে ঢুকে প্রেমার সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে ভরসা করতে পারেন প্রেমা। আল্লাহর কসম, বাজে কোনো ইন্টেনশন আমার নেই। আমি চাই আপনারা বাঁচুন। এই চাওয়াটা আগে কেন চাইনি আমি আসার আগে? হয়তো সাহস হয়নি চাওয়ার, আপনাকে দেখে ইচ্ছে জাগলো। কিভাবে পালাবো? চারিদিকেই তো প্রহরী। আগামীকাল সবাই নাচ গানে ব্যস্ত থাকবে, সেই সুযোগে আপনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবেন। আমি পেছনের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করব। পূর্ণা খুলে দিবে গেটটা। পূর্ণা, কিভাবে খুলবো তালা? চাবি পাবো কোথায়? আমি দিয়ে রেখেছি ডুপ্লিকেট চাবিটা। আপনি শুধু বেরিয়ে আসবেন, বাকিটা আমি সামলে নিব। আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো। আর ওরা? তার ব্যবস্থাও করা আছে। এই কান্দাফারা পতিতালয়টা আমি ভেঙে দিব, আর কোনো মেয়েকে জোর করে শোষণ করা হবে না। আপনি শুধু ভরসা রাখবেন আমার উপর। আমি কৃতজ্ঞ থাকবো আজীবন আপনার কাছে এই সাহায্যটুকু করলে। আমি নিজেকে ধন্য মনে করব আপনার কোনো সাহায্যে আমি এসেছিলাম বলে। সাবধানে থাকবেন পূর্ণা, দেখে রেখো, আসছি। ইকবাল চলে গেল বাসায়। বাসায় ফিরে স্টাডি রুমে ঢুকে একটা মোটা ফাইল, একটা পেন ড্রাইভ আর কিছু ছবি বের করলো, যেগুলো ইকবাল অনেকগুলো দিন ধরে নিজের কাছে রেখেছিল। ভেবেছিল হয়তো একদিন কোনো কাজে লাগবে। শেখরের সাথে বিবাদ হতে পারে। বিবাদ হলো ঠিকই, কিন্তু শেখরের বিপক্ষে তাকে যেতেই হবে। প্রেমাকে দেখে ইকবালের কি হলো জানা নেই, কিন্তু মেয়েটাকে সুখী দেখতে ইচ্ছে করছে। এত কষ্ট পেয়েছে ছোট থেকে, এখন যদি ইকবালের একটা পদক্ষেপে প্রেমার জীবন বদলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ক্ষতি কিসের? ইকবাল প্রমাণগুলো একটা ব্যাগে ভরে রাখলো। আগামীকাল অনেক বড় একটা ঝড় বইবে তার উপর দিয়ে। মাঝরাতে শেখর ফোন দিল। খুবই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলল সে শেখরের সাথে। রাতের ডিনারে সবাই যখন খাবার টেবিলে, তখন এজওয়ান খাবার খেতে খেতে সোলেমানের উদ্দেশ্যে বলল, ভাইজান, একটা সাহায্য করো আমায়। সোলেমান খেতে খেতে বলল, আমাকে এই ঢাকা না, এই বাংলাদেশের ভেতরে সবচেয়ে নম্র, ভদ্র, সভ্য, দেখতে অপসর এমন একটা মেয়ে খুঁজে দাও। বাশার সুলতানের কথা শুনে অতি উৎসাহের সাথে বলল, বিয়ে করতে চাইছিস? আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমি এই কথা শুনে বাপ। এতদিনে যে তুই বুঝছিস এইটা, সেজন্য শুকরিয়া আল্লাহর নিকট। মাহি দোতলার করিডোর দিয়ে আসছিল। বাশার সুলতানের এই কথা শুনে তাকালো সেদিকে। বিয়ে করবে নাকি এজওয়ান? এজওয়ান খাবার খেতে খেতে মাহির দিকে একবার তাকিয়ে বলল, হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করব। তোমাদের সেবা যত্ন করবে সে। সোলেমান বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি তো কোনো ঘটক নেই যে মেয়ে নিয়ে বসে আছি। তুই যাবি আর আমি বের করে দিব। সেটাও ঠিক, কোনো ঘটককে বলে দাও খুঁজে দিতে। নম্বর সেন্ড করে দেবো, কথা বলে নিস। ওকে। মাহি এসে চেয়ার টেনে বসলো। সোলেমানের খাওয়া শেষ হতেই চলে গেল। মাহিকে দেখে বাশার সুলতান বলল, কিছু মানুষ তো আমার ছেলের মূল্য দিতে জানলো না, সভ্যতা কাকে বলে সেটাই জানে না। এবার নিশ্চয়ই কোনো ভদ্র, সভ্য, মার্জিত মেয়ে আসবে আমার ছেলের বউ হয়ে। মাথায় তুলে রাখবো তাকে। এজওয়ান খাবার চিবোতে চিবোতে বলল, কুকুরের পেটে তো আর ঘি হজম হয় না বাবা, তাই অসুবিধা হয়। তবে সমস্যা নেই, তুমি আমার মনের মতো বৌমা পাবে আশা করি। মাহি শুধু পানি খেয়ে চলে গেল রুমে। এজওয়ান খাবার শেষ করে রুমে আসলো, দেখলো মাহি শুয়ে পড়েছে। এজওয়ান লাইট নিভিয়ে পাশে শুতেই মাহি বলল, আপনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন? বেশ তো, করুন, আমি বাধা দিব না। বিয়ে করার আগে আমাকে দয়া করে ডিভোর্সটা দিয়ে দিবেন। এতে করে মামলাও খেতে হবে না, আর পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করতে হবে না। এজওয়ান উল্টো দিকে ঘুরে বলল, জি আপু, আমি সেকেন্ড বিয়ে করার জন্য মেয়ে দেখছি। আপনাকে তো ভালোবেসে মনের অন্তঃস্থলে জায়গা দিয়ে দেখলাম। আপনি হেগে জাস্ট নষ্ট করে দিলেন আমার ভেতরটা। তার উপর আপনি হচ্ছেন 12 ব্যাটারি।
স্বামীকে জীবনে ভালোবাসেননি, তাই স্বামী নিশ্চয়ই সারা জীবন আপনাকে ধুয়ে ধুয়ে পানি খাবে না। সেজন্য সেকেন্ডবার বিয়ে করার পরিকল্পনা করছি। আর আপনাকে ডিভোর্স দেব না। টাকা পয়সা তো কম না আমার, দুটো বউ পালতে তেমন অসুবিধা হবে না আমার। যদি রাতে আমাকে কাছে না পাওয়ার জন্য অসুবিধা হয়, তাহলে দয়া করে একটা মেসেজ পাঠাবেন। আমি আপনার সতীনকে শান্ত করে ঘুম পাড়িয়ে আপনার কাছে চলে আসবো বাসা খেলতে। ভুল ধারণা আপনার। আপনি না থাকলে আমার কোনো অসুবিধাই হবে না। না হলে তো আলহামদুলিল্লাহ, সেকেন্ড বউকে বেশি সময় দিতে পারবো। তুমিও পরকীয়া করতে পারবে খোলামেলা, কেউ বাধা দেবে না। মাহি এজওয়ানের শার্টের কলার চেপে টেনে তার দিকে ঘুরিয়ে বলল, কথায় কথায় পরকিয়া, 12 ব্যাটারি, এসব কি ধরনের কথা? আমাকে অপমান করে আপনি কি মজা পান? আপনি জানতেন না আমি সাফওয়ানকে ভালোবাসতাম? জানার পরও আমায় ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন। আমার পক্ষে সম্ভব সাফওয়ানকে ভোলা? 4 বছরের ভালোবাসা ছিল সে আমার। বিয়ে করতে যাচ্ছিলাম আমরা। আপনারা আপনাদের নিজেদের দিকটাই বুঝছেন, কিন্তু আমার দিকটা কি কখনো বুঝছেন খুঁটিয়ে কেউ? আমার মনের উপর দিয়ে কি যায়? আমি কি চেয়েছিলাম কখনো আপনাকে? চাইনি তো। আপনি নিয়ে এসেছেন। উঠতে বসতে আপনার বাবা আমাকে কথা শোনায়, কিন্তু আপনার দোষের সময় তো উনি কিছু বলেন না, কারণ আপনি তার ছেলে। আর আমি তো পড়েনি, আমাকে শুধু মানিয়ে নিতে হবে। তাদের ছেলে দুধে ধোয়া তুলসী পাতা। কাশ আপনি আমাকে বিয়ে না করতেন, আমার জীবনটা এভাবে নষ্ট না হতো, আর না আপনার জীবনটাও এমন হতো। আপনার একটা ভুলের জন্য আমাদের কতগুলো জীবন নষ্ট হয়েছে, ভেবে দেখেছেন কখনো? আপনি শুধু স্বার্থপরের মতো নিজের না পাওয়ার হিসেব করছেন, বাকিরাও তো না পাওয়ার যন্ত্রণায় ছটফট করে আপনার মতোই। এজওয়ান ছাড়িয়ে নিল মাহির থেকে শার্টটা, তারপর উল্টো ঘুরে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমায় বিয়ে করাটা। আমার উচিত হয়নি অন্তত তোমাকে বিয়ে করা। তুমি এখন আমার গলায় কাঁটার মতো বিঁধে গেছো, না পাচ্ছি উপড়ে ফেলতে, আর না পাচ্ছি গিলে খেয়ে নিতে। বাতাসি ইয়াসিনের বাগানে সবজির গাছ লাগিয়েছিল অনেকদিন আগে, সেই গাছে দুটো কুমড়ো ধরেছে। বাতাসি গায়ে চাদর জড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিল। স্কুল বন্ধ দিয়েছে 2 দিন, রান্না বান্না শেষ, ইয়াসিন গোসল করছে। তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। একজন আশ্রিতের মতনই দেখে ইয়াসিন তাকে। বাতাসিও বুঝে, তবে কিছু বলে না, বলতে ইচ্ছে করে না। আর এতিম বাতাসিকে 3 বেলা খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, থাকতে দিচ্ছে, এই তো অনেক। খাওয়ার সময় ডাক দিল বাতাসিকে ইয়াসিন। বাতাসি এসে প্লেটে খাবার বেড়ে দিল। খাবার মুখে দিতে যাবে এমন সময় ইয়াসিনের ফোনে কল আসলো, আননোন নাম্বার। ইয়াসিন প্রথমে রিসিভ করলো না, 2 বার কল আসতেই ইয়াসিন রিসিভ করলো। ওপাশ থেকে তিন্নি বলল, কেমন আছেন ইয়াসিন? ইয়াসিন মেয়েলি গলা শুনে ভ্রু কুচকালো। কে বলছেন আপনি? আমি বাতাসির ম্যাম বলছি। ইয়াসিন বাতাসির দিকে তাকালো। বাতাসি ইয়াসিনের দিকেই তাকিয়েছিল। ইয়াসিন তাকাতেই চোখ সরিয়ে নেয়। জি ম্যাম, বলুন, কোনো দরকার ছিল? বলুন। দেখা করা যাবে? কি জন্য? ফোনে বলা যাবে না? না, সামনাসামনি বলতে হবে। বিষয়টা কি নিয়ে? বাতাসিকে নিয়ে। বাতাসিকে নিয়ে? সিরিয়াস কিছু? কিছু হয়েছে স্কুলে? সামনাসামনি বললে বুঝতে পারবেন। ঠিক আছে, কোথায় দেখা করবেন বলুন, চলে আসবো আমি। নীলক্ষেত আসুন, আমি বিকেলে ওদিকেই আছি। ঠিক আছে। ইয়াসিন কান থেকে ফোনটা নামিয়ে হাত ধুতে ধুতে বলল, বাতাসি, স্কুলে কিছু হয়েছে? বাতাসি এটো প্লেট নিতে নিতে বলল, কই না তো। তোমার ম্যাম দেখা করতে বললো। কোন ম্যাম? আর কি জন্য? তা তো বললো না। আচ্ছা, আমি দেখা করে জেনে নেব। এখন আসছি, খেয়ে নিও, ফিরতে দেরি হতে পারে। ইয়াসিন চলে গেল। বাতাসি চিন্তায় পড়ে গেল। কেন বাতাসির তো মনে পড়ছে না সে কিছু করেছে স্কুলে। তাহলে বাতাসিকে একটা বাটন ফোন কিনে দিয়েছিল ইয়াসিন। বাতাসি সেটা নিয়ে তার বান্ধবী রত্নাকে ফোন করলো, জিজ্ঞাসা করলো স্কুলে কিছু হয়েছে কিনা, তার বাসাতেও ফোন দিয়েছে কিনা। রত্না না জানালো। বাতাসি সারাদিন এটা ভাবতে ভাবতেই চলে গেল। দুপুর 11টা বাজে। এজওয়ান কোলে ল্যাপটপ নিয়ে বিছানায় আধা শোয়া হয়ে কিছু চেক করছিল। এমন সময় হুট করে একটা মেল ঢুকলো তার ইমেলে। এজওয়ান দেখলো মেলবোর্ন থেকে পাঠানো হয়েছে। এজওয়ান ওপেন করলো। এই মাসের শেষের দিকে তাকে অস্ট্রেলিয়া যেতে হবে। এজওয়ানকে ইনভাইট করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটা অ্যাওয়ার্ড ফাংশনে, যেটার নাম অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার। সেখানে দেশের অভ্যন্তরীণ উচ্চ শ্রেণীর বড় বড় গবেষকরা থাকবে, সাথে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাও থাকবে। দেশের সবচেয়ে বেস্ট গবেষকদের তাদের কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। এজওয়ান যদিও ওই দিনটার অপেক্ষা ছোট থেকেই করে এসেছে, কিন্তু আজ যখন তার বাস্তবায়নের পথে, তখন আর আগের মতো ফিল কাজ করছে না। মেলের উত্তরে এজওয়ান জানালো, আমি শিওর না, আসতেও পারি নাও আসতে পারি। ওপাশে হয়তো এজওয়ানের উত্তরের অপেক্ষাতেই ছিল। এজওয়ানের এমন উত্তর পেয়ে আশাহত হয়ে বলল, তোমার আসাটা খুব জরুরি, বিশেষ করে তোমার জন্য এই
অ্যাওয়ার্ড ফাংশনটার আয়োজন করা হয়েছে। আমাদের অস্ট্রেলিয়ার গর্ব তুমি। এজওয়ান, তুমি জনসম্মুখে আসো। তোমার মতো ইন্টেলিজেন্ট মানুষদের পৃথিবীর চেনা উচিত। তোমার জন্য অনেক অপরচুনিটি অপেক্ষা করছে। ইসবাং প্রাইম মিনিস্টার স্কট মরিসন আসবেন তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। তোমার কাজের প্রশংসা শুনেছেন তিনি। সে খুবই খুশি তোমার মতো একজনকে অস্ট্রেলিয়ায় পেয়ে। আমরা আরও আশাবাদী এই বছর তুমি নোবেল পুরস্কারও পেতে যাচ্ছ। এজন কফির মগে চুমুক বসিয়ে বলল, নোবেল পুরস্কার বিক্রি করে কি আমি কোটিপতি হতে পারবো প্রফেসর? তুমি তো এমনিতেই কোটিপতি। আমরা তোমার অপেক্ষায়। তোমার এই সাফল্য দেখে তোমাকে তাদের সাথে কাজ করার জন্য জব অফার করতে চাচ্ছে এক ডিপার্টমেন্ট থেকে। শুধু তুমি দেশে নেই বলে আগাচ্ছে না। ASIO। অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। আই এম নট ইন্টারেস্টেড। হুম, আই এম নট ইন্টারেস্টেড। কি বলবো এসব? কি বলো এসব? কত বড় অপরচুনিটি এটা জানো তো তুমি? এত অপরচুনিটি কমিয়ে কি হবে প্রফেসর? যাই হোক, আমি আসার চেষ্টা করব, আপনি যখন এত করে বলছেন। চেষ্টা না, আসতেই হবে তোমাকে। আমরা অপেক্ষায় আছি, কিন্তু আশাহত করো না। এজন আর রিপ্লাই দিল না। হাই তুলতে তুলতে ল্যাপটপটা কোল থেকে নামালো। ক্ষুধা লেগেছে ভীষণ। ঘর থেকে বেরিয়ে নিচে আসলো। মেহেরিন তখন রসুনের চোকলা ছুলছিল। আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, আর তার এমন মেম সাহেব হয়ে বসে থাকতো ভালো লাগে না। উর্মিটা মহাদেবপুর গেছে, আসবে সামনের সপ্তাহে। এজন মেহেরিনকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, ভাবি মাহি কোথায়? এজন বাগানে আসলো। মাহি কথা বলছিল ফোনে। এজন আসতেই কেটে দিল। এজন কাছে এসে বলল, তারিকুলের বেটি ক্ষুধা লাগছে। মাহি এদিক ওদিক তাকিয়ে বলল, ভাতের প্লেট তো আমি এখানে নিয়ে আসিনি। বেড়ে দাও। কেউ নেই। ভাবি কাজ করছে, তুমি আমার বউ, অন্য কেউ আমাকে কেন বেড়ে দেবে? আমি রাফিকের কথা বলছি। রাফিক বাজারে হয়তো। মাহি ভেতরে আসলো। খাবারের প্লেট উঁচু করে দেখলো সব অল্প অল্প করে বেঁচে আছে খাবার। এজন তো আবার এসব খাবার খায় না। এজনের দিকে তাকিয়ে বলল, খাবার তো নেই। না থাকলে রান্না করে আনো। কি রাখবো? আমি ডিম, নুডলস, পাস্তা এসব ছাড়া আর কিছু পারি না। মেহেরিন সে কথা শুনে বলল, আমি করছি রান্না, কি খাবেন ভাইয়া বলুন? এজন বাধা দিয়ে বলল, না ভাবি, আপনি কেন রাঁধতে যাবেন? আপনি যথেষ্ট করেন, কিন্তু একটা কাজও করে না। আমি কিছুই বলি না, আমার পরিবার কিছু বলে না দেখে ও কি ভুলে গেছে ওই বাড়ির বউ? এতগুলো দিন হয়ে গেল, রান্নাটা শিখতে পারলো না। কেমন বেপরোয়া ব্যবহার। আমার আব্বা তো আর এমনি এমনি কথা শোনায় না মাহিকে। মাহির গায়ে লাগলো কথাগুলো। সব রান্না বান্না পছন্দ না মাহির, কখনো করেনি, কেউ শেখায়নি, শেখার প্রয়োজনও হয়নি। রান্না করার মতো সময় কোথায় ছিল তার? সে তো এখানে ওখানে ঘুরে বেড়াতো, যার জন্য বাহিরের খাবার খেয়েই অভ্যস্ত। আর দেশে থাকলে মোহনা রেঁধে খাওয়াতো। মাহি জানতে চাইল, কি খাবেন বলুন, আমি রান্না করে আনছি। এজনের পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইল, কিন্তু হাসলো না। হাসি চাপিয়ে বলল, যেহেতু দুপুর এখন, তাহলে তুমি বরং বাঙালি খাবারের আয়োজন করো, মাছ, মাংস, ডাল ভাত। মাহি ভেবেছিল এজওয়ান হয়তো সিম্পল কিছু খেতে চাইবে, কিন্তু এ তো অনেক আইটেম চাইলো খেতে। মাহি ফোনটা নিয়ে চলে গেল রান্নাঘরে। ফ্রিজ খুলে ইলিশ মাছ আর মাংস ভেজালো, তারপর পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। মেহেরিন রান্নাঘরে যেতে চাইলে এজওয়ান বলল, ভাবি যায় না, ওকে করতে দেন ওর মতো। কষ্ট হবে তো আপুর। আপু পারে না রান্না বান্না, তেল ছিটে আসবে, হাত কেটে ফেলবে। আপনিও তো রাঁধেন, আপনারও তো কাটে। আপনি সইতে পারলে মাহিরও পারা উচিত। আপু তো এইসবে অভ্যস্ত না, আমি অভ্যস্ত রান্না বান্না করে। আন্টি শিখেছে আপনার? হুম, আপু আম্মু দুজনেই শিখিয়েছে। আম্মু অসুস্থ থাকলে আমি আপু মিলেমিশে রান্না করতাম সেদিন। আপনার আব্বা মানুষটা অনেক ভালো ভাবি। ফাটা কপাল তো আমার, না পাইলাম জীবনে জামাই আদর, না পাইলাম বউয়ের ভালো মুখ, না দেখলাম শাশুড়ি। এই মায়ের বিয়ে করে জীবন তেজপাতা আমার। জীবনে ভালোবাসবে না এই মহিলা আমায়। কিন্তু একতরফা আপুকে দোষ দিয়ে কি হবে? দোষ তো আপনারও আছে ভাইয়া। আমি শুনেছি আপুর ভালোবাসাকে আপুর থেকে আলাদা করেছেন, জোর করে বিয়ে করেছেন। তার পক্ষেও বা কিভাবে সম্ভব আপনাকে ভালোবাসার? তার সাথে করা অন্যায়ের বিনিময়ে এই সাজাটুকু কি আপনার প্রাপ্য নয়? এজওয়ান বুঝে গেল মেহেরিন সব জেনে গেছে। ভাইজান বলেছে নিশ্চয়। এজওয়ান নড়ে চড়ে বসলো। এতক্ষণ খোশ মেজাজে কথাগুলো বললেও এবার সিরিয়াস হয়ে বলল, সব মানলাম ভাবি, দোষ করেছি, সেজন্য দোষের সাজা পাচ্ছি। কিন্তু ভাবি, ভালো তো বাসলাম, তাহলে তার বিনিময়ে কেন আমি ভালোবাসাটা পেলাম না? মাহি কেন আমার ভালোবাসাটা দেখতে পেল না? শুধু দেখতে পেল আমার ভুলগুলো। শালার পৃথিবী তো এখানেও আমার সাথে গাদ্দারি করলো।
আপনার ভালোবাসার কাছে হয়তো এই অন্যায়ের ওজনটা বেশি, তাই পাচ্ছেন না। আর ভালোবাসা না পেলে জোর করলে পাবেন, সেটা ভাবাও এক ধরনের বোকামো। আপনিও কি মাইকে ছেড়ে দিতে বলছেন তাহলে সবার মতো? শালা সবাই বলে মাইকে ছেড়ে দাও, ভুলে যাও, কিন্তু কেউ বলো না যাকে একেবারে আত্মার জায়গা দিয়েছি তাকে শরীর থেকে আলাদা করা তো কতটা যন্ত্রণার। যেখানে মানুষ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না, সেখানে আমি মায়ের জন্য বাপ, ভাই, বন্ধু, সমাজ সবার অপমান গিলে খাই। আমি মাইকে ভালোবাসতে অভ্যস্ত হয়ে গেছি, আর মায়ে আমাকে অবহেলা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। ভালোবাসা আমাদের অসহায় বানিয়ে ফেলে ভাইয়া। ভালোবাসার কাছে আমরা এক অসহায় পরাজিত সৈন্য মাত্র। লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে শান্তি দেয়, কিন্তু আমি এজন সুলতান বলছি, ভালোবাসা একজন প্রাণবন্ত মানুষকে জীবন্ত লাশতে পরিণত করে। ভালোবাসা সবার জন্য সুখ হয়ে আসে না। আশা করছি সময়ের সাথে আপনাদের এই ঝামেলাটা খুব শীঘ্রই মিটে যাবে। এই ঝামেলা ম্যাটার নয় ভাবি, কারণ সময় সব সময় আমার বিপক্ষে অবস্থান করে। মাহি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে, তারপর ফোনে ইউটিউব অন করে নিল। মাছগুলো ধুয়ে তাতে হলুদ মরিচ গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিল। তারপর কড়াইটা চুলায় দিয়ে তাতে তেল দিল। তেল গরম হতেই তাতে মাছগুলো ছেড়ে দিল। মাছ ভাজার সময় তেল ছিটকে আসলো মাহির হাতে। মাহি ব্যথায় মৃদু শব্দ করলো, যা রান্নাঘরের বাহিরে গেল না। মাহি হাত চেপে ট্যাপ অন করলো, পানিতে ভিজিয়ে রাখলো হাত, জ্বলছে ভীষণ। তবে মাহি নিজেকে বোঝালো, এই ব্যথা তেমন কোনো ব্যথাই না মাহি, এর চেয়েও গভীর ব্যথা তুমি সামলে নিয়েছো। মাহি ফের রান্না করে মনোযোগ দিল। ইউটিউব দেখে দেখে সব কিছু রাঁধলো, তবে খাবার খেয়ে দেখেনি স্বাদটা ঠিক আছে কিনা, হয়তো জানা নেই যে চেক করতে হয়। রান্না শেষ হতেই ঠোঁটের কোণে হাসি ফুটলো। এই প্রথম এভাবে বাঙালি রান্না করলো, তাও এত আইটেম। খাবারগুলো এক এক করে মাহি টেবিলে আনলো, প্লেটে বেড়ে এজওয়ানকে দিল। ভালোই তো ঘ্রাণ বেরিয়েছে। মেহরিনের মনে পড়লো আদা রসুন বাটা তো নেই, তাহলে এই রান্না কি ভালো লাগবে খেতে? মেহরিনেরও মনে ছিল না বলতে। রান্নাঘরে এসে দেখলো পুরো রান্নাঘরের অবস্থা খুবই বাজে। ফ্লোরে মশলাপাতি পড়ে আছে, কপালে হাত মেহরিনের। মাহি খাবারের প্লেটটা বাড়িয়ে দিল। এজওয়ান হাত ধুয়ে ভাতে ডাল আর মাংস নিয়ে মাখিয়ে মুখে তুলতে মুখ শক্ত হয়ে আসলো, চিবোতে পারছে না। এ কি রাচ্ছে এমে, ঝালে মুখ দিয়ে আগুন বের হবে, আর এত লবণ খাবারে, আর স্বাদ এমন বিস্বাদ। এজওয়ান বেসিনে চলে গেল দৌড়ে, মুখের খাবারগুলো ফেলে দিয়ে কুলি করলো। সামান্য একটা রান্নাই তো ছিল, তারও এই অবস্থা। মাহি এজওয়ানকে ভাবে দৌড়ে গিয়ে খাবার ফেলে দিতে দেখে বলল, ভালো হয়নি খাবার? এজওয়ান টিস্যু দিয়ে মুখ মুছে বলল, রান্না করার সময় চেক করে দেখেছিলে সব ঠিক আছে কিনা, খাওয়ার উপযোগী কিনা? চেক করে তো দেখিনি, ভিডিওতে যা যা বলেছিল সেম সেম তাই করেছিলাম। ভীষণ জঘন্য হয়েছে খাবারগুলো, মাত্রাতিরিক্ত ঝাল, লবণ আর স্বাদটা জঘন্য। খাবারের যা অবস্থা রাস্তার কুত্তাও খাবে না, এমন জঘন্য খাবার এই প্রথম খেলাম। মেয়ে হয়ে রান্নার যদি এই হাল হয়, তাহলে তো মেয়েদের জন্য তুমি লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। এজওয়ান চলে গেল সিঁড়ি বেয়ে, ক্ষুধা মরে গেছে। মাহি টেবিলে থাকা খাবারগুলোর দিকে তাকালো, হাত পুড়িয়ে আগুনের সামনে দাঁড়িয়ে এত কষ্ট করে প্রথম রান্না করলো। আর এজওয়ান এভাবে বলল, মন মেজাজ খারাপ হয়ে গেল। নিজেও এগিয়ে এসে টেস্ট করলো, গা গুলিয়ে উঠলো। আসলে টেস্টটা জঘন্য, লোকটার দোষ দিয়েও তো লাভ নেই। মেহরিন রান্নাঘর পরিষ্কার করে এসে দেখলো মাহি দাঁড়িয়ে আছে, দৃষ্টি টেবিলে থাকা খাবারগুলোর দিকে। মেহরিন জিজ্ঞাসা করলো, আপু আদা রসুন বাটা তো ছিল না, ওটা ছাড়াই রাঁধলেন, খেতে পেরেছে ভাইয়া? মাহি ঘাড় বেঁকিয়ে তাকালো, মাথা দুদিকে নাড়িয়ে জানালো, খায়নি। খুব জঘন্য রান্না করেছি আমি মেহেরিন, মুখে দেওয়ার মতো না। আচ্ছা সমস্যা নেই আপু, প্রথমবার তো তাই এমন হয়েছে। আমিও প্রথম প্রথম এমন ভুল করতাম। আমার সব পরিশ্রম বিফলে গেল। আমাকে শেখাবে রান্না? উনি আমাকে অনেক কথা শোনালো। উনি নুডলস খেতে চাইলেও পারতেন, এটা ভালোই পারি রাখতে। আচ্ছা শেখাবো। ওনাকে তাহলে এখন কি খেতে দেওয়া যায়? খাবার অর্ডার করি বরং। আমি ঝটপট কিছু একটা বানিয়ে দিচ্ছি। মেহরিন রান্নাঘরে আসলো, ঝটপট করে আদা রসুন ব্লেন্ড করে ফের রান্না বসালো। মেহরিন রান্না করার সময় মাহিকে সব বলে বলে দিল, কখন কতটুকু দিতে হয়। মাহি সব কথা মাথায় ঢুকিয়ে নিল। রান্না শেষ হলে মাহি খাবার প্লেট সাজিয়ে রুমের দিকে যেতে নিলে মেহরিন পেছন থেকে ডেকে বলল, আপনার থেকে ভাইয়া বেশি কিছু এক্সপেকটেশন রাখে না, জাস্ট চায় আপনি তাকে বুঝুন আর 5টা বউদের মতো তার সাথে ব্যবহার করুন। চাচার কাছে রোজ বকা খায়, চাচা তাকে বকলে সে চুপচাপ শুনে যায়, কিন্তু চাচা আপনাকে নিয়ে কিছু বলে ভাইয়া আগুন হয়ে যায়। সে কিন্তু সত্যিই ভালোবাসে আপনাকে। ভালো না বাসলে আপনার এত তুচ্ছতা ছেলের পরেও সে আপনাকেই সাপোর্ট করতো না। সময় থাকতে মূল্য দিন, হারিয়ে গেলে আফসোস না করতে হয় আবার। মেহরিন চলে গেল। মাহি খাবারের প্লেট নিয়ে রুমে আসলো। এজওয়ান বিছানার উপর হয়ে শুয়েছিল। মাহি টি টেবিলে খাবারের প্লেটটা রেখে এজওয়ানকে বলল, উঠুন খেয়ে নিন। এজওয়ান ডাক শুনে মাহির দিকে ঘুরলো। কিসের খাবার এটা? আপনার জন্য ফের রান্না করা হয়েছে, উঠুন। এজওয়ান উঠে বসলো। কে তুমি?
না মেহেরি, আমি শুধু সাহায্য করেছি। এজওয়ান তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে বলল, ক্ষুধা নেই, খাবার রেখে এসো। ক্ষুধা নেই কেন? কষ্ট করে রান্না করা হয়েছে। রেখে আসতে বলেছি, রেখে এসো। এত প্যাঁচাল তো আমি শুনতে চাইনি। মাহি এর আগে ফুসতে ফুসতে খাবার রেখে আসলো রুমে। মাহি রুমে আসার সাথে সাথে এজওয়ান টেনে সোফায় বসিয়ে ফার্স্ট এড বক্স থেকে পোড়া ক্রিম বের করে লাগিয়ে দিতে দিতে বলল, সামান্য রান্না করতে গিয়েই হাতের 14টা বাজিয়ে ফেলেছ। এভাবে হয়? দেখো তো ফর্সা হাতটায় কেমন দাগ বসে গেছে। মাহি মুখ বাঁকালো। আমার দোষ তাহলে? হুম। ওকে ম্যাডাম, ভুল হয়ে গেছে। আর চাইবো না আপনার হাতে রান্না খেতে। হাত পুড়িয়ে তার দোষ আমার উপর দিতে। হুম। থাক বাবা, দরকার নেই। এমনিতেও কম দোষী না আমি। যাই হোক, তোমায় যা বলতে চাইছিলাম, কি? আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে নেক্সট উইক। তোমাকেও যেতে হবে সাথে। আমি? হুম। কি জন্য যাবে? কোনো দরকার? আমি তো অস্ট্রেলিয়ার ছেলে, আমার সব কিছুতে ওখানেই। 2 বছর হতে চললো, সেখানে আমি নেই। ফেরা উচিত তো এবার। তাহলে কি আমাকেও ওখানে থাকতে হবে? হুম, হিসেব তো তাই বলে। আমার পড়াশোনার কি হবে? আগে বলা উচিত ছিল না? আমি আজই নিয়েছি সিদ্ধান্ত, আর্জেন্ট যেতে হবে আমাকে। তোমার পড়াশোনার বিষয়টা আমি সামলে নেব। মাহি হ্যাঁ না কিছু বলল না। এজওয়ান চলে গেল। নীরব কোলাহল মুক্ত রাত। সকল মানুষ এখন ঘুমে বিভোর হলেও এই মধ্যরাতে নির্ঘুমে আছে এজওয়ান। ব্যালকনির ইজি চেয়ারে বসে সিগারেট মুখে নিয়ে একটা টান দিয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। কল লিস্টে গিয়ে স্ক্রল করে খানিকটা নিচে একটা কাঙ্ক্ষিত নাম্বার পেল। কিছু একটা ভেবে নিয়ে কল করলো। প্রথমবারই কল রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে আসলো এক মিষ্টি মেয়েলি সুরেলা কণ্ঠ। এসওয়ান সুলতান ফোন করেছে দেখছি। সূর্য কি ভুল করে বাংলাদেশে পশ্চিম দিক থেকে উঠেছে নাকি আজ? এজওয়ান মুচকি হাসলো এই কথা শুনে। আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দিতে দিতে বলল, ইউনো, আমি দরকার ছাড়া কাউকে নক করি না। তা কি দরকার আমাকে বলো শুনি। তুমি বলেছিলে আমি যেন বাংলাদেশে একটা ছেলে খুঁজে দিই তোমার জন্য। মেয়েটা হাসতে হাসতে ওপাশ থেকে জবাবে বলল, তুমি কি কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো এজওয়ান? অফকোর্স, আমি ছেলে দেখেছি তোমার জন্য, দারুণ মানাবে তোমার সাথে। তুমি দেখতে পারো। এই বোকা ছেলে, আমি জাস্ট ফান করেছিলাম। বাট আমি সিরিয়াস ফ্লোরা, বিয়ে শাদি তো করবি একদিন। এই ছেলেটাকে চুজ করতেই পারো, গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই দিতে পারি, তুমি ঠকবে না। আচ্ছা পাঠাও ছবিটা দেখি কেমন ছেলে পছন্দ করলো আমার বন্ধু আমার জন্য। এজওয়ান হোয়াটসঅ্যাপে ছবি পাঠালো একটা ছেলের। ফ্লোরা ছবিটা দেখলো। ইউনিফর্ম পরা সুঠাম দেহের একজন পুরুষ। প্রথম দেখাতে যে কারোরই চোখ আটকে যাবে। দেখে কি সিদ্ধান্ত নিলে তুমি ফ্লোরা? পছন্দ হয়েছে? যদি না হয় তাহলে ধরে নিতে হবে তোমার চয়েস যথেষ্ট বাঁচে। ছেলেটা দেখতে শুনতে তো ভালোই, তবে কি? ছেলে তো বোধহয় আইনের লোক। ইউনো না, আমার আবার আইনের লোক পছন্দ না। সোহাট খুবই দায়িত্বশীল আর সৎ একজন অফিসার। ঠিক আছে, আমি জানাবো পরে। এখনই ভেবে জানাও তুমি রাজি, না হলে অন্য মেয়ে দেখতে হবে। এত তারা কিসের? ছেলেটা বিয়ে করার জন্য অধৈর্য হয়ে গেছে। ছেলের বাপও যাচ্ছে চলে তাড়াতাড়ি একটা ছেলের বউ দেখতে। ছেলের বাপও চাইছে তাড়াতাড়ি একটা ছেলের বউ দেখতে। এখন আমি ঘটকালি করছি, তুমি রাজি হলে বেরিয়ে চলে আসো কালকের মধ্যে। বাকি কথা বাংলাদেশে আসার পর বলা হবে। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ ফ্লোরা, বাই। এজওয়ান ফোন কেটে রুমে আসলো। মাহি ঘুমে বিভোর। বিছানার মাঝখানে লম্বা কোলবালিশ। মাহি প্রতি রাতে ঘুমানোর সময় এটা দিয়ে রাখতে ভুলে না। আর এজওয়ান নিজ দায়িত্বে সে দেওয়াল ভেঙে দিতে ভুলে না। এজওয়ান হাসে, হো হো করে গা গুলিয়ে হাসতে ইচ্ছা করছে। হায় রে, সেটা ভাঙা জীবন। একটা থার্ড ক্লাস মেয়ের জন্য তার জীবন পুড়ে। আবার ভালো লাগে পড়তে, নতুন অভিজ্ঞতা হয়। আর এজওয়ানের ডিফারেন্ট অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে ভালোই লাগে। এজওয়ান আলতো ধীর পায়ে হেঁটে আলমারির কাছে গেল। আলমারির কিছুটা নিচে থাকা কাঙ্ক্ষিত একটা বক্স সে বের করলো। কাঠের সেই বক্সটা খুলতেই দেখা মিলল অতি পরিচিত একটা জিনিস। নিজ হাতে ধার দিয়ে রেখেছিল এজওয়ান। হালকা একটু ঘেঁষা লাগলেই চামড়া কেটে গলগল করে রক্ত বেরোতে ভুল হবে না। এজওয়ান ছুরিটা হাতে নিয়ে মাহির দিকে ঘুরে তাকালো। ডিম লাইটের আলোয় মাহিকে অপসরাচ্ছে কম লাগছে না। এজওয়ান ছুরিটা মুখের সামনে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে না যতটা যত্নে আমি রেখেছিলাম তারিকুলের বেটি, তার চেয়েও বেশি যত্নে আমি এটাকে রেখেছিলাম। ভবিষ্যতে এটাও সদ্য ব্যবহার আমায় করতে হতে পারে। কিছুটা থেমে এজওয়ান আবারও বলল, এই খেলার শুরুটা তোমার হাত ধরে, মাঝখানে সব চালও তুমি চালবে, কিন্তু শেষ চালটা হবে কেবল আমার। তুমি ভাববে তুমি এই খেলার মাস্টার মাইন্ড, তোমার কথাতেই সব হচ্ছে।
তুমি সব কিছুকে কন্ট্রোল করছো, কিন্তু বাস্তবিক অর্থে তুমি হচ্ছ এই খেলার জাস্ট একটা ঘটি মাত্র। আর আমি এজন সুলতান হচ্ছে এই খেলার গডফাদার, যে কিনা মাঠের বাইরে বসে তোমার পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করছে, তোমার প্রতিটা চাল প্রতিটা পদক্ষেপের সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। তোমার কোনো কিছুই এই এজন সুলতানের দৃষ্টিসীমার বাইরে নয়, মিসেস সুলতান। মাহি একটু নড়ে চড়ে উঠতেই এজওয়ান ছুরিটা জায়গা মতো রেখে লক করে দিল। তারপর বিছানায় এসে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে মাহির ঘা ঘেঁষে মাহির দিকে ফিরে শুয়ে পড়ল। মির্জা বাড়ি, বাজে এখন সকাল 7টা। সাফওয়ান মনোযোগ দিয়ে ব্রেকফাস্ট করছে। পাশেই শামসুল মির্জা 10 থেকে 12টা মেয়ের ছবি নিয়ে বসে আছে। ছেলেকে কখন থেকে বলে যাচ্ছে মেয়েগুলো ছবি দেখতে, কিন্তু এই ছেলে তো ফিরেও তাকাচ্ছে না। ভীষণ রেগে গেলেন তিনি। এজন্য ঠাস করে ছবিগুলো টেবিলে রেখে রাগী গলায় বলল, তুমি কি চাও আমি এত বুড়ো বয়সে তোমার টেনশনে হার্ট অ্যাটাক করে মরে যাই? সাফওয়ান বেডে কামড় বসিয়ে বলল, বাপ তো আমি, ছেলে আমার যদি এক ঘরে হয়ে থাকে, বিয়ে শাদি করবে না বলে ফোন করে, তাহলে তো আমাকে চিন্তা করতেই হবে। বিয়ে শাদি করে নাও, জীবন তোমাকে নিয়ে চিন্তা করব না। বিয়ে শাদি কেন করবে না তুমি? মাহির জন্য? তুমি চাও না শাওয়ান মাহির ভালো থাকুক? তাহলে তাকে ভালো থাকতে দাও। এজওয়ানকে নিয়ে তোমার যে ভুল ধারণা ছিল সেটা তো ভেঙে গেছে। ছেলেটা ভালোবাসে মাহিকে, বিয়ে হয়ে গেছে তাদের, সংসার করতে দাও তাদের। তোমাকে নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। আমি চাই না আমার ছেলের জন্য কারো সংসারে ঝামেলা হোক। থাকছো না, কিন্তু তুমি বিয়েটা করে নিলে তো সব সমস্যাই মিটে যায়। বাবার কথাটাও শোনা এবার। আমার একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে, কথা বলে দেখো। দেখা করে তো দেখো, পছন্দ হবে আশা করি। না হইলে না হয়, জোর করব না। ঠিক আছে, করব না। সাফওয়ান জুসটা খেয়ে চলে গেল বুড়োতে। শামসুল মির্জা এজওয়ানকে ফোন করলো। এজওয়ান তখন ঘুমেছিল। শামসুল মির্জার ফোন পেয়ে এজওয়ান ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, রাজি হয়েছে আপনার ছেলে? তবে অপছন্দ হলে বলছে, আর মেয়েটা দেখাতে না। ভরসা রাখুন আমার উপর, মেয়ে অপছন্দ হবেই না। আসবে কবে মেয়ে? এজওয়ান ফোনে সময় দেখে নিয়ে বলল, বিকেলের আগে পৌঁছাবে বাংলাদেশ। আগামীকাল দেখা করার ব্যবস্থা করুন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে আপনার ছেলেকে বিয়েটা দিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি তাহলে শাওয়ানকে বলছি আগামীকালকের কথা। এজওয়ান ফোন কেটে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে গেল কাজকর্মগুলো সেরে ফেলতে। মাহি টুকটাক রান্না শেখার চেষ্টা করছে মেহরিনের থেকে। মেহরিনের ভালো লাগছে মাহির এমন আগ্রহ দেখে। এভাবেই যেন আস্তে ধীরে তাদের সম্পর্কটা স্বাভাবিক হয়। সাফওয়ান বুড়োতে আসার পর খবর পেল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জঙ্গিদের উপদ্রব বেড়েছে। পরশু যেতে হতে পারে। এজওয়ান অফিসের কাজকর্ম সব শেষ করতে করতে ফ্লোরার ফোন পেল। ফ্লোরা চলে এসেছে বিডি ঢাকায় একটা হোটেলে উঠেছে। এজওয়ান কাজগুলো ফেলে রেখেই হোটেলে চলে গেল দেখা করতে। ফ্লোরা এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে আসলো। প্রথমবার এসেছিল বাবার সাথে বিজনেসের কাজে, দ্বিতীয়বার আজ আসলো নিজের বিয়ের বিষয়ে কথা বলতে। এজওয়ান হোটেলে আসতে অনেক কথাবার্তা বলল। সাফওয়ানের বিষয়ে অনেক চমৎকার চমৎকার কথা শুনলো। তবে এজওয়ান লুকিয়ে গিয়েছে সাফওয়ান আর মাহি সম্পর্কের বিষয়টা। সব শুনে ফ্লোরার মনে হলো দেখা করা যেতে পারে। দুজন দুজনকে পছন্দ হলে ফ্লোরা তার বাবাকে জানাবে বিষয়টা। এজওয়ান কথাবার্তা বলে বিদায় নেওয়ার সময় বলল, অস্ট্রেলিয়া যাওয়ার আগে আপনার ছেলের বিয়েটা দেখে যেতে চাই। আমার বডিগার্ডগুলো সবসময় তোমার খেয়াল রাখবে ফ্লোরা, ডোন্ট ওয়ারি। তুমি নিরাপদ এখানে। আঙ্কেলকে চিন্তা করতে না করো। কাল দেখা করে এসো, তারপর বাকি কথা হবে। ফ্লোরা মাথা নাড়ালো। এজওয়ান নিবাসে চলে আসলো সেখান থেকে। বাসায় এসে রাতে ডিনার করার সময় এজওয়ান জানলো আজ নাকি মাহি রান্না করেছে। মেহরিন দেখিয়ে দিয়েছে শুধু। এজওয়ান কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে রুমে চলে গেল। বাসার সুলতান এক চিমটি প্রশংসা করে বলল, হয়েছে কোনো রকম। মাহি মুখ ভার করে রইল। এজওয়ান কিচ্ছু বলল না। আজ সারাদিনে তাদের না হয়েছে কথা, না হয়েছে ঝগড়া। সিরিয়াস কিছু হয়েছে নাকি? মাহি একটু থালা বাসন ধুয়ে রুমে আসতে এজওয়ান বলল, তোমার কি কোনো কেনাকাটা করা লাগবে তারিকুলের বেটি? তাহলে কাল করা যেতে পারে, আমি ফ্রি আছি। আর তাছাড়া আমাদের কখনো বাইরে একসাথে খেতে যাওয়া হয়নি। তুমি ফ্রি থাকলে চলি। মাহি ছোট করে জবাব দিল, ফ্রি আছি আমি।
এজন ল্যাপটপে কিছু কাজ করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লো। মাহি একবার সেদিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো। কতদিন হলো সে মুক্ত বাতাসে আর আগের মতো ডানা মেলে ঘুরে না। এবার হয়তো পারবে। পরের দিন দুপুরে এজওয়ান কালো রঙের একটা গেঞ্জি আর তার উপরে সেম রঙের জ্যাকেট পরে বাহাতে একটা ঘড়ি পরে রেডি হলো। মাহি নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। মেহেরিন আর সোলেমান কলেজে। বাসা সুলতান ছেলে আর ছেলের বউকে ভর দুপুরে বের হতে দেখে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? এজওয়ান জবাব দিল। কোথায়? এজওয়ান বিরক্ত গলায় বলল, হানিমুন করতে যাচ্ছি আমি, যাবে তুমি সাথে? বাসা সুলতান থতমত খেয়ে গেল। বেয়াদব ছেলে, তার এটা ভুলে যায় কি করে সে। তিনি উঠে যেতে যেতে বলে গেল, যাচ্ছিস যা, সুখবর নিয়ে আসিস আসার পথে। গাড়ি চলছে মোটামুটি ধীর গতিতেই। দুপুরে হলেও কড়া রোদ নেই, হালকা মৃদু বাতাস আছে। রাস্তায় তেমন জ্যামও নেই। এজওয়ান গাড়ি চালাচ্ছে খুব মনোযোগ দিয়ে। মাহির দৃষ্টি বাহিরে। এজওয়ান গলা ঝেড়ে বলল, তারিকুলের বেটি শোনো। মাহি বাহির থেকে দৃষ্টি সরিয়ে এজওয়ানের দিকে তাক করে বলল, বলুন। আমাদের ভবিষ্যৎ কি? জানি না। তোমাকে নিয়ে যে আমার আর একটা পথ পাড়ি দেওয়ার তীব্র ইচ্ছা আছে, পূরণ কি হবে সেই ইচ্ছে? কিছুই জানি না। কি জানো তুমি? কিছুই জানি না। কিছু তো জানো, যেটা জানো সেটাই বলো। এটুকুই জানি, এই সম্পর্কে আমার শুধু দেহের মিলন হবে, কিন্তু মনের মিলন কোনো দিন হবে না। হয়তো 2-1 বছর পর বা 5 বছর পর আমি আপনার সন্তানের মাও হব, তবে সেটা ইচ্ছাকৃতভাবে না, পুরোটাই অনিচ্ছাকৃতভাবে। আমাদের সংসার হবে ঠিকই, কিন্তু সেই সংসারে কোনোদিন ভালোবাসা থাকবে না। এজওয়ান কথাগুলো শুনে বাহিরে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল তার ছেলের হাসি। মনে মনে আওড়ালো, এমন একটা দিন তোমার জীবনে আসবে তারিকুলের বেটি, সেদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো খুঁজবে। খুঁজতে খুঁজতে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে আসলে তুমি কি খুঁজছো। পাগলের মতো এটা ভাবতে ভাবতেই আমাকে নাকি আমার ভালোবাসাকে। এজওয়ান কার স্টুডিওতে বোতাম চেপে স্লো ভলিউমে একটা গান ছেড়ে দিল। মাহি গানটা শুনে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেললো। এজওয়ান ড্রাইভে মনোযোগ দিল। তার জীবনের সাথে কি চমৎকার ভাবেই না মিলে গেছে এটা। এজওয়ান আর মাহি প্রথমে শপিং মলে ঢুকলো। মাহি কিছু টপস কিনলো। বিউটি প্রোডাক্ট কেনার সময় তার হুট করে বাতাসির কথা মনে পড়লো। মেয়েটা কেমন আছে কে জানে। কি মনে করে যেন মাহি বাতাসির জন্য অথেন্টিক কিছু বিউটি প্রোডাক্ট কিনলো। শরীরের যত্ন নেয় না মেয়েটা, দেখা হলে দিবে এগুলো। কেনাকাটা শেষে এজওয়ান বিল দিতে গেলে মাহি বলল, আমার কাছে আছে টাকা, আমারটি। আমি যতদিন আছি ততদিন তোমার খরচ বহন করবো একমাত্র আমি, ওগুলো বরং তুমি বাঁচিয়ে রেখো। এজওয়ান বিল পে করে মাহিকে নিয়ে মল থেকে বেরিয়ে পাশের একটা রেস্টুরেন্টে গেল খাবার খেতে। ওয়েটারকে ডেকে এজওয়ান খাবার অর্ডার দিল মাহির পছন্দের। ফোনে একটা কল আসে। এজওয়ান উঠে একটু দূরে চলে যায়। মাহি চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে দেখছে সবটা। রেস্টুরেন্টটা বেশ সুন্দর ডেকোরেশন করা। এদিক ওদিক দেখতেই হুট করে মাহির চোখ গেল পাশের রেস্টুরেন্টে। সাফওয়ান আরেকটা মেয়ে হেসে হেসে কথা বলছে আর খাচ্ছে। মেয়েটার দিকে তাকালো মাহি। কি সুন্দর এই মেয়েটা। শামসুল মির্জা সেদিন বলেছিল ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছে। এটাই কি তাহলে সেই মেয়ে সাফওয়ান বিয়ে করছে? মাহির মাথা ঘুরে গেল। এজওয়ান এসে চেয়ার টেনে বসতেই মাহি তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে গেল। তার ভীষণ কান্না পাচ্ছে। তবে মাহি চায় সাফওয়ান বিয়ে করে মুভ অন করুক। তাহলে এখন কেন মানতে কষ্ট হচ্ছে? মাহি চোখে মুখে পানি দিল। নিজের কান্না চেপে আয়নার দিকে তাকিয়ে বলল, ডোন্ট ক্রাই মাহি, ডোন্ট ক্রাই। সাফনের বাঁচার অধিকার আছে। সেও কাউকে ভালোবাসতে পারে, কাউকে বিয়ে করতেই পারে। এমনটাই হয়তো আজ হোক বা কাল। তার জন্য তুই প্রস্তুত ছিলি, তাহলে আজ কেন ভেঙে পড়ছিস? সাফন আজীবন তোর জন্য অপেক্ষা করবে না। তুই নিজেও এখন বিবাহিত। সাফনকে সুখে থাকতে দে। সাফন সুখ ডিজার্ভ করে। একদম কাঁদবি না। তুই স্ট্রং একটা মেয়ে, ভুলে যাস না। এজওয়ান প্রথমে বুঝে নেয় মাহির ওভাবে হন্তদন্ত হয়ে ছুটে যাওয়ার মানেটা। তবে পাশে তাকাতেই যখন দেখলো ফ্লোরা সাফওয়ানকে, তখন ইচ্ছে করলো দুটোকে তুলে আছাড় দিতে। আর জায়গা পেল না মিট করার জন্য। শালার সেটা ভাঙা জিন্দেগি। বাস আর এজওয়ানের পেছন ছাড়ে না, পাছার সাথে সাথে লেগে থাকে ঢুকে পড়ার জন্যে। বইয়ের পেছন পেছনই এজওয়ান ছুটে আসে লেডিস ওয়াশরুমের ভেতরে। বইয়ের কান্নার স্বর শুনে এজওয়ান পকেট থেকে টিস্যু বের করে বইয়ের দিকে বাড়িয়ে দিয়ে চলে যেতে যেতে গুনগুন করে গেয়ে গেল। মাহি টিস্যুটা দিয়ে নাক মুছে সেটা ডাস্টবিনে ফেলে দিল। ইয়াসিন বাতাসির ম্যাডামের সাথে দেখা করেছে। মহিলা বলল, বাতাসি অমনোযোগী, ক্লাসে ঠিকঠাক হোমওয়ার্কও করে না, রেজাল্ট খারাপ হচ্ছে এক্সামে। ইয়াসিন কথাগুলো শুনে অবাক হলো। যদিও ইদানিং তেমন একটা খোঁজ খবর রাখা হয় না বাতাসির তার। তবে এত খারাপ স্টুডেন্ট কি আসলেই বাতাসি? ইয়াসিন বিষয়টা দেখবে বলে চলে গেল। তিনি আরো কিছু বলতে চাইল, কিন্তু ইয়াসিন কাজ আছে বলে চলে গেল। বাসায় আসতে ইয়াসিন বাতাসিকে ডেকে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, শুনলাম তুমি খুব অমনোযোগী হয়ে পড়াশোনার প্রতি। পরীক্ষা খারাপ হয়েছে? কোন সাবজেক্ট খারাপ করেছো তুমি?
বাতাসি মিনমিন করে জবাব দিল। ইংরেজি কত পেয়েছো? 55। এত কম পাওয়ার কারণ কি? আমি ধরতে পারিনি, পরীক্ষা তো ভালোই দিছিলাম। পড়াশোনা করো ঠিকঠাক। তোমার ম্যাডাম বারবার তোমাকে নিয়ে রিপোর্ট দেয়। এমন চলতে থাকলে তোমায় চট্টগ্রাম রেখে আসবো, তখন আর পড়াশোনা করা লাগবে না, আর ভাইয়ের স্বপ্ন আর পূরণ করা যা হবে না। বাতাসি চুপচাপ শুনলো সব কথাগুলো। রুমে চলে আসতেই রত্না ফোন করলো। সে নাকি তিন্নি ম্যাডাম আর ইয়াসিনকে আজকে নীল খেতে দেখেছে। চা খেতে খেতে কথা বলছিল। ম্যাম ড্যাব ড্যাব করে ইয়াসিনকে দেখছিল। তিন্নি ম্যাডাম যেন কেমন বাতাসির সাথে খারাপ ব্যবহার করে, আবার ইয়াসিনের সাথে হেসে হেসে কথা বলে। দুই মুখো সাপ একটা। ইয়াসিন বাতাসির রুমে এসে জানালো তাকে কদিনের জন্য চট্টগ্রাম যেতে হবে। যাওয়ার আগে তাকে সুলতান নিবাসে রেখে যাবে। সোলেমান বলেছে নিয়ে যেতে। বাতাসি মাথা নাড়ালো। খাবার খেতে বসে বাতাসি দূরের চেয়ারে বসে ইয়াসিনকে কি মনে করে যেন জিজ্ঞাসা করলো। আচ্ছা, আমাদের যখন সারাসারি হয়ে যাইব তারপর আপনি আর একটা বিয়ে করবেন, তাই না? ইয়াসিন খেতে খেতে জবাব দিল। আপনি আমারে ভুলে যাবেন? ইয়াসিন বাতাসির দিকে তাকালো। না। আপনি আমারে ভালোবাসলেন না কেন? আমারে কি একটু ভালোবাসা যায় না? আমারে ভাইয়া ছাড়া আর কেউ বা কোনোদিন ভালোবাসে নাই। আমার আম্মাও আমারে ভালোবাসে নাই। আমার গায়ের রং কালো বইলা। আপনার আম্মায় ভালোবাসছিল, কিন্তু সেও চইলা গেল। আচ্ছা, সুন্দরী রূপবতী গায়ের রং দুধে হালতা ফর্সা না হইলে কি কারো ভালোবাসা পাওয়া যায় না? কালো মানুষদের ভালোবাসে কেউ? ওসব উপন্যাস গল্পেই কালো মানুষদের ভালোবাসা মানায়। বাস্তব জীবনের রূপটাই আসল। আচ্ছা, আমি কি খুব কালো তাইলে? শ্যামলাও কি বলা যায় না আমারে? তোমাকে আমি শ্যামাঙ্গিনী শ্যামকন্যা বলে উল্লেখ করে মনকে সান্ত্বনা দিতে পারি না। তুমি এর চেয়েও ভীষণ কালো। বাতাসি মৃদু হাসলো। আপনারা শিক্ষিত মানুষ কেমনে মুখের উপর সত্যি কথা কইয়া দেন? খারাপ লাগলেও এটাই তিক্ত সত্য। পরজন্ম বলতে তো কিছু নাই, নাইলে আল্লাহরে কইতাম পরজন্মে যেন সুন্দরী রূপবতী কইরা পাঠায়। কিন্তু আপনার লগে তো আমার শেষ দেখা হইব হাসরের ময়দানে। তাই হাসরের ময়দানে আল্লাহরে বলুম আমারে যেন খুব সুন্দর রূপবতী কইরা আপনার সামনে আনে। তখন তো আপনি আর আমারে ভালো না বাইসা থাকতে পারবেন না, তাই না? ইয়াসিন জবাব দিল না। বাতাসি জবাবের আশায় ছিল। ইয়াসিন খেয়ে দিয়ে হাত ধুয়ে চলে গেল। মাগরিবের আজানের পর থেকে যৌনপল্লীতে গান বাজনার আয়োজন শুরু হয়েছে। একের পর এক খদ্দর আসছে। রমরমা আয়োজন। প্রেমা ঠিক মতো মনোযোগ দিয়ে এশার নামাজটাও পড়তে পারল না, বারবার বিঘ্ন ঘটছিল। কোনো রকমে কষ্ট করে পড়লো। পড়া শেষ হতেই পূর্ণা আসলো একটা বোরখা নিয়ে। ইকবাল পাঠিয়েছে। প্রেমার হাতে ধরিয়ে দিয়ে পূর্ণা বলল, এটা পড়ে নাও। ইকবাল ভাই যখন বলবে তখন আমি এসে নিয়ে যাব। ততক্ষণ তুমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখো। প্রেমা তাই করলো। সিমরানকে কোলে নিয়ে বসে রইল। পূর্ণা বৈঠক ঘরে গেল। মেয়েরা নাচছে আর লোকগুলো টাকা উড়িয়ে ফেলছে, শীষ বাজাচ্ছে। পূর্ণাও যোগ দিল। ইকবাল মদের গ্লাস এনে দিচ্ছে খাওয়ার জন্য সবাইকে। ইকবাল নিজেও খাচ্ছে এমন ভান করলো। নেশায় যখন বুধ হয়ে গেল সবাই, তখন যে যার মতো মেয়ে পছন্দ করে নিয়ে রুমে চলে গেল। শেখর মনির দিকে তাকিয়ে বলল, প্রেমার কি খবর? ও আসবে না? নিয়ে আয় ওরে। মনি যেতে চাইলো। পূর্ণা সেটা দেখে বলল, আমি নিয়ে আসছি। শেখর অনুমতি দিল। ইকবাল প্রসাবের কথা বলে সেও প্রস্থান করলো। পূর্ণা রুমে এসে প্রেমাকে তাড়া দিয়ে বলল, প্রেমা তাড়াতাড়ি আসো, ইকবাল ভাই দাঁড়িয়ে আছে বাহিরে, তাড়াতাড়ি করো। প্রেমা সিমরানকে বিছানায় শুইয়ে দিল। কটা চুমু খেলো। কানের কাছে বিড়বিড় করে বলল, আবার আসবো মা। প্রেমা পূর্ণার পিছন পিছন গেল। পূর্ণা বাড়ির পেছনের দরজাটা খুলে দিল ডুপ্লিকেট চাবি দিয়ে। দরজাটা খুলতেই প্রেমা দেখলো ইকবাল দাঁড়ানো। প্রেমাকে দেখা মাত্রই ইকবাল বলল, চলুন প্রেমা। প্রেমা পূর্ণাকে জড়িয়ে ধরলো। মেয়েটা খুব আপন হয়ে গিয়েছিল এই কয়েকদিনে। তারপর ইকবালের পেছনে হাঁটা ধরলো। ইকবাল কিছুটা এগিয়ে গিয়ে হাতের ইশারায় প্রেমাকে থামতে বলল। প্রেমা থেমে গেল। ইকবাল এগিয়ে গিয়ে বাইরে থাকা গার্ডদের গিয়ে বলল, শেখর তাদের ডাকছে। গার্ডগুলো ইকবালের কথা শুনে ভেতরে যেতে লাগলো। সেই সুযোগে ইকবাল প্রেমাকে নিয়ে বেরিয়ে গেল পেছনের গলি দিয়ে। এদিকে পূর্ণার দেরি হচ্ছে বলে শেখর বিরক্ত হয়ে বলল, এতক্ষণ লাগে নাকি আনতে? উনি যা তো দেখে আয়। হুড়মুড়িয়ে গার্ডরা ভেতরে আসলো। স্যার, আমাদের ডাকছিলেন? শেখর তাদের দিকে তাকিয়ে বলল, কই না তো। ইকবাল ভাই বলল আপনি ডাকছেন। শেখর ভ্রু কুচকালো এই কথা শুনে। আর তখনই পূর্ণা দৌড়ে এসে বলল, প্রেমা নেই রুমে। শেখর এক লাফে বসা থেকে উঠে দাঁড়াল। নেই মানে? কোথায় যাবে? ভালো করে খুঁজে দেখ কোথাও লুকিয়ে আছে।
দেখছি কেউই নেই। শেখর ইশারায় সবাইকে খুঁজতে বলল। শেখর এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো। শেখর ইশারায় সবাইকে খুঁজতে বলল। সবাই বাড়ির প্রতিটা কোণা খুঁজে দেখলো প্রেমা নেই। শেখর পেছনের গেটের দিকে গেল। পেছনের দরজা খোলা। প্রেমা এটা দিয়ে পালিয়েছে, কিন্তু এই দরজা তো তালা দেওয়া ছিল, চাবি তো পাবার কথা না। শেখর বাঘের মতো গর্জে বলল, এই দরজার চাবি পেলো কিভাবে? কে সাহায্য করেছিস তোরা বল? ঠিক তখনই মণি বলল, ইকবাল ভাই কোথায় গেলেন? শেখর ইকবালের নাম ধরে ডেকে উঠল। ইকবাল আসছে না। ফোন করলো, ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। শেখর বাইরে সিসিটিভি ফুটেজটা চেক করলো গিয়ে। স্পষ্ট দেখতে পেল ইকবাল প্রেমাকে নিয়ে পালাচ্ছে। শেখর চিৎকার করে উঠল, বিশ্বাসঘাতকের বাচ্চা, আমার সাথে বিশ্বাসঘাতকতা? এই শেখরের সাথে? শেখরের বউ নিয়ে পালিয়ে যাওয়া? এক্ষুনি এই ইকবালকে তোরা ধরে নিয়ে আয়। যেভাবেই হোক ইকবাল প্রেমার দুটোকে আমার লাগবে। শেখর তার সমস্ত গার্ডদের লেলিয়ে দিল। ইকবাল যেমন কিছু করতে পারে তা শেখরেরই বিশ্বাস হচ্ছে না। কান্দাপাড়ার ভেতরটা পেছনে ফেলে মূল গলিটা ধরে বের হয়ে ডান দিকে সামনের একটা সোজা রাস্তা দিয়ে হেঁটে চলছে দ্রুত পায়ে ইকবাল আর প্রেমা। এই রাস্তাটা ধরে সোজা 10-15 মিনিট হাঁটলো। এরপর টাঙ্গাইল শহরের মেন রোডে উঠে বাম দিকে ঘুরলো। এখান থেকে রাস্তাটা লম্বা। দৌড়াতে দৌড়াতে দেখা গেল বাস, কাউন্টার, গ্যারেজ, হোটেল আর ওয়ার্কশপ। কোনো খালি গাড়ি নেই। দৌড়াতে দৌড়াতে প্রেমা হাঁপিয়ে যাচ্ছে। ইকবাল পিছনে ফিরে এসে প্রেমার হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলছে, আর বেশি দূর নেই প্রেমা, আর অল্প একটু রাস্তা। এখন একটু কষ্ট করুন শুধু, আর করতে হবে না। কিন্তু রাস্তা আর ফুরাচ্ছে না। এই রাস্তা ধরে তারা একটানা হাঁটলো প্রায় 4-5 কিলোমিটার। পায়ের অবস্থা খুবই বাজে প্রেমার। এই শীতল রাতেও প্রেমা ইকবালের দুজনার শরীরই ঘামে ভিজে গেছে। ইকবাল ইচ্ছে করে কাছের রেল স্টেশন রেখে এই দূরের কালিহাতির রেল স্টেশনে এসেছে, কারণ টাঙ্গাইলের স্টেশনে গেলে ধরা পড়ে যেত। শেখররা প্রথমে ওখানেই যাবে খুঁজতে। প্রেমাকে বেঞ্চে বসে ইকবাল ট্রেনের একটা টিকিট আর পানির বোতল কিনে আনলো। প্রথমে পানির বোতলটা এগিয়ে দিল। প্রেমা ঢকঢক করে খেয়ে নিল পুরো 1 বোতল পানি। ইকবাল জিজ্ঞাসা করলো, খাবার খাবেন? প্রেমা মাথা নেড়ে না জানালো। ইকবাল পাঞ্জাবির পকেট থেকে একটা ব্যাগ বের করে প্রেমার হাতে দিয়ে বলল, এটা ধরুন। প্রেমা প্রশ্নাতীত দৃষ্টি নিয়ে তাকালো। এখানে সব প্রমাণ আছে শেখরের বিরুদ্ধে। আপনি এই টাঙ্গাইলের কোনো পুলিশ স্টেশনে গিয়ে এসব দেখালে তারা কোনো পদক্ষেপ নেবে না, কারণ সবাইকে শেখর টাকা দিয়ে হাত করে রেখেছে। ঢাকায় আপনি কোনো পুলিশ স্টেশনে গিয়ে এগুলো জমা দিবেন। প্রেমা ব্যাগটা খুলে দেখলো কয়েকটা ছবি। ভীষণ নোংরা সেই ছবিগুলো। মেয়েদের নির্মমভাবে অত্যাচার করছে। সাথে একটা পেন ড্রাইভও আছে। ইকবাল ট্রেনের টিকিটটা প্রেমার হাতে দিল। ট্রেন আসার শব্দ পেয়ে প্রেমার ট্রেনের টিকিটটা হাতে নিল। ইকবাল প্রেমার হাত ধরে ট্রেনের দিকে ছুটে যেতে লাগলো। ট্রেনের বগিতে ইকবাল প্রেমাকে দায়িত্বের সাথে তুলে দিয়ে বলল, বাকিটা পথ এবার আপনার একা পাড়ি দেওয়ার পালা প্রেমা। আমার গন্তব্য এই পর্যন্তই ছিল আপনার সাথে। ইকবালের ভাঙা গলায় বলা কথাগুলো শুনে প্রেমার হাঁটা থেমে গেল। সেই সাথে ইকবালের হাত ঢিলে হয়ে গেল। প্রেমা পেছনে ফিরে দেখলো ইকবাল পিছিয়ে যাচ্ছে। মুখে ঝুলছে স্মিত হাসি। প্রেমা ঠায় দাঁড়িয়ে রইল। ইকবাল তাড়া দিয়ে বলল, দাঁড়াবেন না প্রেমা, ওরা চলে আসবে, আপনি পালান। প্রেমার মস্তিষ্ক কয়েক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিল। ইকবাল যাবে না তার সাথে। প্রেমা ইকবালের তাড়া শুনে বলল, কিন্তু আপনি আপনি যে বলেছিলেন আমার সাথে যাবেন। ইচ্ছে ছিল বাকিটা পথ আপনার সাথে যাওয়ার, কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনাকে আমি একা রেখে কিভাবে চলে যাই? ওরা আপনাকে ছেড়ে দিবে না। বাকি পথটাও না হয় চলুন আমার সাথে। আমি আপনার সাথে চলে গেলে বাকি মেয়েদেরকে রক্ষা করবে কে? আপনি ঢাকা পৌঁছে এই প্রমাণগুলো পুলিশের হাতে তুলে দিবেন। ওরা আসলেই মেয়েগুলো মুক্তি পেয়ে যাবে। ততক্ষণ আমি সামনে রাখবো ওদের। প্রেমার কান্না পেল খুব। এই প্রথম কেউ বিনা স্বার্থে প্রেমাকে সাহায্য করলো। প্রেমা কাঁদো কাঁদো চোখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।